ওকে, সো গতদিন হচ্ছে আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি আর গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল সম্পর্কে শিখছিলাম। তো আজকে হচ্ছে আমরা তোমার শেল থিওরির যে আমরা প্রথমে কিছু করে আসছিলাম, ক্লেম করে আসছিলাম যে একটা হলোস্ফিয়ারের বাইরে আর সারফেসে হচ্ছে ফিল্ড তোমার ফোর্সটা নর্মাল আর ভিতরে হচ্ছে জিরো, রাইট? সো এই জিনিসগুলো আজকে আমরা দেখব। তো একদম ফার্স্টে আমরা যেই প্রুফটা দেখব সেটা হচ্ছে, বা যেই জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে একটা রিং অফ ম্যাসের জন্য আমার কাছে যদি একটা রিং অফ ম্যাস থাকে, সেই রিং অফ ম্যাসের জন্য এই রিং অফ ম্যাস থেকে উপরে কোনো একটা পয়েন্টে তোমার মানে রিং অফ ম্যাস থেকে ম্যাসের সেন্টার থেকে কোনো একটা পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কত আর হচ্ছে পোটেনশিয়াল কত, এটা আমরা বের করব। ওকে, সো আমাদের ড্রয়িংটা হবে এরকম যে আমাদের কাছে তিনটা অ্যাক্সিস থাকবে, এরকম এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিস। হচ্ছে এক্স অ্যাক্সিস, এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই হচ্ছে জেড অ্যাক্সিস। অ্যান্ড ধরো আমার এখানে একটা রিং অফ ম্যাস আছে, একটা সার্কুলার রিং অফ ম্যাস। ওকে, আমরা কিন্তু এখন আর পয়েন্ট অবজেক্ট নিয়ে কাজ করতেছি না, আমরা পয়েন্ট অবজেক্টের ফর্মুলা অলরেডি যেটা নিউটন দিয়ে গেছে সেটা ইউজ করে সেটা আমরা অলরেডি পড়ে ফেলছি, যে জিএমএম বাই আর স্কোয়ার। অ্যান্ড সেইখান থেকে আমরা অ্যাকচুয়ালি ফিল্ড ইন্টেন্সিটির ফর্মুলাও বের করছি, পটেনশিয়ালের ফর্মুলাও বের করছি। বাট এখন আমরা এক্সটেন্ডেড অবজেক্ট নিয়ে কাজ করতেছি, যেমন একটা রিং অফ ম্যাস। ওকে, মানে একটা রিং যেটা যার একটা সার্টেন অ্যামাউন্ট অফ ম্যাস আছে। আমাদের টার্গেট হচ্ছে যে এই রিংটার জন্য এই রিংয়ের সেন্টার থেকে কোনো একটা সার্টেন হাইটে, যেমন রিংয়ের সেন্টারটা হচ্ছে এখানে, এটা থেকে সার্টেন একটা হাইটে আমার ফিল্ড ইন্টেন্সিটিটা কত সেটা বের করা। ওকে, তো এটা বের কিভাবে করা যায় সেটা হচ্ছে আমরা গতদিন একটা ম্যাথ দেখছিলাম, একটা রডের ম্যাথ দেখছিলাম। এটা হচ্ছে কাইন্ড অফ ওরকম যে এইখানে এই রিংয়ের উপর প্রত্যেকটা ম্যাসের জন্য এই পয়েন্টে একটা ফিল্ড ইন্টেন্সিটি ক্রিয়েট হবে, তাই না? যেমন এইখানে একটা পয়েন্ট ওকে এদিকে টানবে, এইখানে একটা পয়েন্ট ওকে এদিকে টানবে, তারপর এইখানে আরেকটা পয়েন্ট ওকে এদিকে টানবে, তারপর এইখানে আরেকটা পয়েন্ট এদিকে। সো অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে অনেকগুলা ভেক্টর আসতেছে, যা আমার টাস্ক হচ্ছে ওদের সবার রেজাল্টেন্ট নেওয়া, রাইট? সো আমরা হচ্ছে একটা রিং অফ ম্যাসের জন্য এই রিংটার সেন্টার থেকে একটা হাইটে ফিল্ড ইন্টেন্সিটি বের করতে চাচ্ছি। ওকে, আর এখানে আমরা যেই আইডিয়াটা ইউজ করব এইটাই হচ্ছে আমরা বারবার ইউজ করতে থাকবো, মানে তুমি জিনিসগুলো দেখবা যে একই রকম বাট একটু ডিফারেন্টলি আমরা ইউজ করতেছি আর কি। আচ্ছা, সো এখানে আমরা আমাদের টাস্ক হচ্ছে যে একটা রিং অফ ম্যাস, সেই রিং অফ ম্যাসটার সেন্টার থেকে উপরে একটা পয়েন্টে ফিল্ড ইন্টেন্সিটি বের করতে হবে। তো এটা দেখতে কীরকম হবে আমরা যদি এখানে একটু দেখাই, এটা দেখতে হবে এরকম যে একটা রিং, একটা 3D রিং, সেই রিংটার উপরে একটা পয়েন্টে আমরা ফিল্ড ইন্টেন্সিটি বের করতে চাচ্ছি। ওকে, আর এখানে আমরা যদি সবগুলা ফিল্ড ইন্টেন্সিটি ভেক্টরকে একটু ড্র করে দেই তাহলে তুমি আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। একটু ওয়েট। সো আমরা অ্যাকচুয়ালি এই যে রিংটার জন্য ফিল্ড ইন্টেন্সিটি বের করতে চাচ্ছি, অ্যান্ড যেটা বললাম যে আমরা যদি এই রিংটা থেকে উপরে একটা পয়েন্টে ফিল্ড ইন্টেন্সিটি বের করতে চাই, এখানে কিন্তু অ্যাকচুয়ালি অনেকগুলা ফিল্ড ইন্টেন্সিটি, মানে প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদা আলাদা ভেক্টর ক্রিয়েট হচ্ছে। আমার টাস্ক হচ্ছে এদের সবার রেজাল্টেন্ট বের করা, রাইট? তাহলে আমি এই পুরা রিংটার জন্য ফিল্ড ইন্টেন্সিটিটা বের করতে পারবো। সো সেটা কিভাবে করা যায়? তো আমাদের এখন মানে আমাদের রিংটা দেখতে এরকম আর কি। তো আমাদের টাস্ক হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের জন্য যে ফিল্ড ইন্টেন্সিটি ভেক্টরটা, সেইটা তাদের সবার রেজাল্টেন্টগুলো বের করা। তো এখন আমরা এক কাজ করি, আমরা এখানে সবগুলো ভেক্টরকে আবার একটু মুছে দিই, জাস্ট একটাকে রাখবো। তো একটা ফিল্ড ইন্টেন্সিটি ভেক্টর আমি এখানে ড্র করছি, এই রিংটার এই পয়েন্টে যে ম্যাসটা আছে তার জন্য এখানে ফিল্ড ইন্টেন্সিটিটা কেমন সেটা আমি এখানে ড্র করছি। তো এখন আমি চাইলে এই ভেক্টরটাকে দুইটা কম্পোনেন্টে ডিভাইড করতে পারি। ওকে, তো সেই কম্পোনেন্টগুলো কীরকম হইতে পারে? একটা হচ্ছে দেখো এই দিকে, আর আরেকটা কম্পোনেন্ট হবে এরকম। ওইটাকে যদি ড্র করি এরকম।
তো দেখো আমি এই ভেক্টরটাকে দুইটা কম্পোনেন্টে ডিভাইড করে ফেলছি। এই ফিল্ড ইন্টেন্সিটি ভেক্টরটা মানে এই যে ই ভেক্টর, সেই ই ভেক্টরটাকে আমি দুইটা কম্পোনেন্টে ডিভাইড করছি, একটা হচ্ছে এদিকে আর একটা হচ্ছে এদিকে। আচ্ছা, এখন তোমরা একটা কোশ্চেনের অ্যান্সার দিবা। ধরো এটাকে যদি এখানে নিয়ে আসি, যে আমরা এরকম একটা রিং অফ ম্যাসের জন্য ফিল্ড ইন্টেন্সিটি বের করতে যাচ্ছি। তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, তাহলে এই কম্পোনেন্টটা কত, আর এটা যদি ই হয়, এটা সাপোজ এটা হচ্ছে ই, তাহলে আমার উপরের কম্পোনেন্টটা কত আর নিচের এই যে এই কম্পোনেন্টটা কত। এই ই এর দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে নিচে, সোজা নিচে, আর একটা হচ্ছে এদিকে। তো এইটার ভ্যালু কত আর এটার ভ্যালু কত বলো তো? হ্যাঁ, এটা হচ্ছে ই সাইন থিটা আর এটা হচ্ছে ই কস থিটা, ভেক্টরের কম্পোনেন্ট আর কি। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, যে এখন এই ভেক্টরটা আমি আর না আঁকলেও হয়, মানে এটা আমার এখন মানে না আঁকলেও আর কোনো সমস্যা নেই। এনিওয়েজ, তো এখন এই ভেক্টরটা আঁকলাম, এটা দেখা যাচ্ছে এই একটা ফিল্ড ইন্টেন্সিটি ভেক্টর। এখন আমি এক কাজ করি, এটা হচ্ছে ঠিক 30 ডিগ্রি পজিশনে, আমার এই রেড কালারটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে 30 ডিগ্রি পজিশনেরটা আমি আঁকছি। এবার আমি এক কাজ করি, আমি 210-এরটা ড্র করি, 210-এর যে ভেক্টরটা সেটা ড্র করি। দেখো ওইটা হচ্ছে ঠিক এইটার উল্টা দিকে, তাই না? উপর থেকে দেখলে ভালো মতো বোঝা যায়, এরা হচ্ছে একদম এক বরাবর। তো ওই ভেক্টরটার যে মানে ওই ভেক্টরটার এই যে হরাইজন্টাল কম্পোনেন্ট, সেইটা কিন্তু এই ভেক্টরটার হরাইজন্টাল কম্পোনেন্টের একদম এক্স্যাক্টলি ইকুয়াল। সো আমি যখন এই দুইটা গ্রিন ভেক্টরের রেজাল্টেন্ট নিব, তখন এই হরাইজন্টাল কম্পোনেন্টগুলো ক্যান্সেল হবে, থাকবে কি জাস্ট এই ভার্টিক্যাল কম্পোনেন্টগুলো, তাই না? আমি যদি ধরো আরও দুইটা ড্র করি, ধরো আমি 60 ডিগ্রি পজিশনে আরেকটা ইন্টেন্সিটি ভেক্টর ড্র করলাম, আর এবার হচ্ছে আমি 240 ডিগ্রি পজিশনেরটা ড্র করলাম। ঠিক আছে, এখন যদি আমি এই চারটা ভেক্টরের রেজাল্টেন্ট নেই, তখন আমার অ্যাকচুয়ালি ওদের হরাইজন্টাল কম্পোনেন্টগুলোকে নেওয়ার দরকার নেই, কারণ দুইজনেরই হরাইজন্টাল যে কম্পোনেন্টগুলো আছে, যে এইটা আর এইটা, এই হরাইজন্টাল কম্পোনেন্টগুলো কিন্তু একজন আরেকজনকে ক্যান্সেল করে দিবে। দেখো এই ভেক্টরটা মানে এই হরাইজন্টাল কম্পোনেন্টটা এটা দিয়ে ক্যান্সেলড, এই হরাইজন্টাল কম্পোনেন্টটা এটা দিয়ে ক্যান্সেলড। সো বাকি থাকবে কি জাস্ট সবার ভার্টিক্যাল কম্পোনেন্টগুলো, সবার ভার্টিক্যাল কম্পোনেন্টই এই দিকে কাজ করে, রাইট? আর আরেকটা জিনিস দেখো, যে এখানের প্রত্যেকটা ভেক্টর এই জেড অ্যাক্সিসের সাথে কিন্তু একই অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, সবাই থিটা। আমি যদি এটাকে থিটা বলি, যেমন এখানে এটাকে থিটা নাম দিছি, সবারই কিন্তু অ্যাঙ্গেলটা থিটাই হবে। ওকে, সো আমি যদি এখন সব ভেক্টরগুলো ফার্স্টে ড্র করি, মানে সবগুলো এই ফিল্ড ইন্টেন্সিটি ভেক্টরকে ড্র করলাম। সবগুলো ফিল্ড ইন্টেন্সিটি ড্র করলাম, এখন ওদের সবার হরাইজন্টাল কম্পোনেন্টগুলো ড্র করে দিই। তো ওদের হরাইজন্টাল কম্পোনেন্টগুলো দেখতে এরকম। তো সবগুলো হরাইজন্টাল কম্পোনেন্ট কি করবে? সবাই সবাইকে ক্যান্সেল করে ফেলবে। মানে দেখো, যে কোনো একটা হরাইজন্টাল কম্পোনেন্ট নাও, তার অপোজিট সাইডে আরেকটা আছে, সো সবাই সবার হরাইজন্টাল কম্পোনেন্টকে ক্যান্সেল করে ফেলবে। তো আমরা জানি একটা ভেক্টরকে যদি তুমি একবার কম্পোনেন্টে ভেঙে ফেলো, ওই ভেক্টরটা ড্র করার দরকার নেই। তো আমরা অরিজিনাল ভেক্টরগুলো ডিলিট করে দিলাম, আর আমরা এখানে শুধুমাত্র তাদের হরাইজন্টাল কম্পোনেন্টগুলো আর ভার্টিক্যাল কম্পোনেন্টগুলো ড্র করলাম। সো আমাদের মেইন ভেক্টরগুলো গন। তো এই হচ্ছে সবার ভার্টিক্যাল কম্পোনেন্ট একটাই, কারণ সবাই একই অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। সো একটা ভেক্টর যদি ই হয়, তাহলে এই নিচেরটা হচ্ছে এই যে একটু আগে যেরকম দেখাইলাম, ওইটা হচ্ছে ই কস থিটা, আর সবার হরাইজন্টালটা হচ্ছে ই সাইন থিটা। তো এই হচ্ছে সবগুলা ই সাইন থিটা। উপর থেকে দেখো সবগুলো একজন আরেকজনকে ক্যান্সেল করে ফেলবে। সো এগুলো যদি ক্যান্সেল আউট হয়ে যায়, তো এইগুলো একটা একটা ভ্যানিশ হয়ে যাবে, এগুলো আর থাকবে না। সো এখন বলো তো, তাহলে সবার রেজাল্টেন্ট নেওয়া আর শুধুমাত্র তাদের সবার এই নিচের দিকের কম্পোনেন্টটার সাম করা একই কথা না? কারণ ওদের সবগুলোর হরাইজন্টাল কম্পোনেন্ট তো কাটা চলে গেছে। সো আমার বেসিক্যালি যেটা করতে হবে, প্রত্যেকটা ইয়ের
এই দিকে যে কম্পোনেন্ট সেটা আবার সবারই সেম, সেটা হচ্ছে ই কস থিটা। সো সব ই কস থিটাগুলোকে আমি যদি অ্যাড করি তাহলেই আমার অ্যান্সার চলে আসবে। এখন এই পর্যন্ত কেউ বোঝো না এরকম আসো? ওকে, সো আমাদের টাস্ক হচ্ছে আমাদের এই ই সাইন থিটাগুলো আর দরকার নাই, ইগুলাও দরকার নাই। এই অ্যাঙ্গেলটা যদি আমি ই বলি তাহলে আমার মেইন টাস্ক হচ্ছে সবগুলা ই কস থিটাকে অ্যাড করা। সেটাই হবে আমার নিট এই ফিল্ড ইন্টেন্সিটি, মানে এই রিংটার উপর একমাত্র ফিল্ড ইন্টেন্সিটি কাজ করবে তার সেন্টারের দিকে এরকম। সো আমি যদি এখানে কোনো একটা অবজেক্টকে রাখি, সেই অবজেক্টটা ঠিক তার সেন্টারের দিকে অ্যাট্রাক্টেড হবে। ক্লিয়ার? সো এটা আমরা কিভাবে বের করব? তো এখন দেখো, এইখানে আমরা যেমন এটাকে ই নাম দিছি, এটা অ্যাকচুয়ালি ই নাম দেওয়াটা ঠিক হয়নি। আমরা যেটা করব যে এটা যেহেতু এই পুরা রিংয়ের খুব স্মল একটা পোর্শন, এই পুরা রিংটার ম্যাস হচ্ছে সাপোজ এম, তাহলে এই জায়গার ছোট্ট একটা পয়েন্টের ম্যাস কত হবে আর? ডিএম, তাই না? সো এই ডিএম ম্যাসের জন্য একটা স্মল ফিল্ড ইন্টেন্সিটি ক্রিয়েট হবে যেটাকে আমি নাম দিতে পারি ডিই। তাহলে এইটা হচ্ছে সেই ডিই সাইন থিটা, আর এটা এই যে নিচের দিকে যেটা, সেটা হচ্ছে আমাদের ডিই কস থিটা। সো আমার টাস্ক হচ্ছে সবগুলো ডিই কস থিটাকে অ্যাড করলেই, মানে ইন্টিগ্রেশন করলেই আমি অ্যাকচুয়ালি টোটাল নিট ইটা পাবো। এই পুরা রিংয়ের জন্য যে ই সেটা পেয়ে যাব। সো ই হবে সবগুলা ডিই কস থিটার সাম বা ইন্টিগ্রেশন। ওকে, আচ্ছা এখন দেখো থিটাটা কিন্তু কনস্ট্যান্ট। যে কোনো একটা ভেক্টর এই লাইনটার সাথে সবসময় একই অ্যাঙ্গেল ক্রিয়েট করে। তুমি এখানে এটা দেখতে পারো যে আমি যদি যে কোনো দুইটা ভেক্টর আঁকি বা যে কোনো তিনটা ভেক্টর আঁকি, সবাই কিন্তু একই অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। ওকে, সবাই কিন্তু ওই পারপেন্ডিকুলার যে জেড অ্যাক্সিস তার সাথে সেম অ্যাঙ্গেল ক্রিয়েট করবে অলওয়েজ। আচ্ছা, সো ডি কস থিটা, সো এখানে আমি বুঝতে পারি থিটা একটা কনস্ট্যান্ট, সো কস থিটাও একটা কনস্ট্যান্ট, সো কস থিটাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারি, আর এটা হচ্ছে ডিই। এখন ডিটা আমরা কিভাবে লিখব? সো ডি মানে হচ্ছে এই ডিএম ম্যাসের জন্য এই পয়েন্টে যতটুক ফিল্ড ইন্টেন্সিটি। তো এখানে আমরা বললাম আমরা যে এই ফিল্ড ইন্টেন্সিটিটা বের করতে চাই সেটা হচ্ছে সেন্টার থেকে এইচ হাইট উপরে, এই হাইটটা হচ্ছে এইচ। আর আমার এই যে রিংটা আছে সেই রিংটার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। এই যে রিংটা, এই রিংটার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। সো ডিটা কিভাবে বের করবো? আমরা জানি ই এর ফর্মুলা হচ্ছে জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার, যেখানে এম হচ্ছে ফিল্ড ক্রিয়েটিং ম্যাস। তো এখানে আমার এম হচ্ছে ডিএম, সো ইন্টিগ্রেশন জি ডিএম ডিভাইডেড বাই আর। আর হচ্ছে ওই পয়েন্ট ম্যাসটা থেকে ডিস্টেন্স। এইটা থেকে এই জায়গাটার ডিস্টেন্স কত বলো তো? এই ডিস্টেন্সটা কত? রুট এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। সো আমরা ওই ভ্যালুটা যদি এখানে লিখি, সরি, এটা হচ্ছে রুট এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা হচ্ছে ডিস্টেন্সটা, সেটার আবার স্কোয়ার। সো আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, কস থিটা ইন্টিগ্রেশন জি ডিএম ডিভাইডেড বাই এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার্ড। ওকে, আচ্ছা এখন এই এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তো একটা কনস্ট্যান্ট টার্ম, কারণ এইচ তো ফিক্সড, সেন্টার থেকে এই হাইটটা তো ফিক্সড, আর রেডিয়াসও তো ফিক্সড। সো আমরা এটাকেও ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারি, আর আমরা এখানে জিটাকেও বাইরে আনতে পারি, জিও একটা কনস্ট্যান্ট। সো ইন্টিগ্রেশন অফ ডিএম, ডিএম মানে হচ্ছে খুবই স্মল একটা ম্যাস, এই রিংয়ের উপর খুব স্মল একটা পিস হচ্ছে ডিএম। সো আমি যদি সবগুলা ডিএমকে অ্যাড করি তাহলে কি পাবো? সবগুলা ডিএমকে যদি অ্যাড করি মানে ইন্টিগ্রেশন ডিএম, এটা কি হবে বলো তো? এম। সো এটা হবে হচ্ছে এম, মানে নর্মালি ইন্টিগ্রেশনের ফর্মুলা ইন্টিগ্রেশন অফ ডি সামথিং হচ্ছে সেই সামথিং। সো এটা হচ্ছে এম জি এম ডিভাইডেড বাই এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আর কস থিটা, এই ট্রায়াঙ্গেলটায় কস থিটা কত? থিটা হচ্ছে এইটা, তাহলে
কস থিটা হচ্ছে বেস বাই হাইপোটেনাস, বেস হচ্ছে এইচ আর হাইপোটেনাস কত, এটা এটা হচ্ছে সেই রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। সো আমরা কি পাচ্ছি এখান থেকে ফাইনালি, আমাদের ফাইনাল ফর্মুলাটা দাঁড়াচ্ছে যে একটা রিং অফ ম্যাসের জন্য যার ম্যাস হচ্ছে এম, যার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, আর যার সেন্টার থেকে এইচ হাইটের একটা পয়েন্টে ফিল্ড ইন্টেন্সিটি বের করতে হবে, সেই ফিল্ড ইন্টেন্সিটির ফর্মুলা এইটা না, তুমি মানে এই ফর্মুলাগুলো হচ্ছে পয়েন্টের জন্য। সো এই ফর্মুলাটা হচ্ছে মডিফাইড, আমরা ইন্টিগ্রেশন করে বের করছি, সেটা হচ্ছে জি এম টাইমস এইচ ডিভাইডেড বাই এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি 3/2। বোঝা গেছে? ফর্মুলাটা মুখস্থ রাখার দরকার নাই, রাখলে ভালো, টাফ ম্যাথগুলোও তুমি তাড়াতাড়ি পারবা, বাট না রাখলেও সমস্যা নেই, এটা ইন্টিগ্রেশন করা খুবই সহজ। সো পরীক্ষায় আসলেও তুমি বের করে নিতে পারবে অ্যাটলিস্ট। সো এটা বুঝতে পারছি সবাই? সো আমরা হচ্ছে রিং অফ ম্যাসের জন্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বের করতেছি। সো আমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে, একটু পরেই কাজে লাগবে, সেখানে আসতেছে একটু পর। এবার এক কাজ করি, যে এই যে রিং অফ ম্যাস, তার গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বের করলাম, যদি তার পটেনশিয়াল বের করতে চাইতাম এই পয়েন্টে, সেটা কিভাবে বের করব? সো এবার হচ্ছে আমরা এখানে গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালটা বের করব একটা রিং অফ ম্যাসের জন্য। গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল, আচ্ছা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল কিন্তু ভেক্টর কোয়ান্টিটি না, ওইটা হচ্ছে জাস্ট একটা স্কেলার কোয়ান্টিটি। সো এখানে ভেক্টরের কম্পোনেন্ট রিলেটেড কোনো ঝামেলা নাই। সো একটা জিনিস বলো তো, যে এই ডিএম ম্যাসটার জন্য, আচ্ছা পটেনশিয়ালের ফর্মুলাটা কি বলো তো? ভি ইজ ইকুয়াল টু কত, মানে নর্মাল পয়েন্ট ম্যাসের জন্য এম একটা ম্যাস থেকে আর ডিস্টেন্সে পটেনশিয়ালের ফর্মুলা কি গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালের? মাইনাস জিএম বাই আর। ওকে, সো এইখানে এই ডিএম ম্যাসটার জন্য এই পয়েন্টে পোটেনশিয়ালটা কত হবে, সেটা ডেফিনেটলি খুবই স্মল হবে, কারণ আমরা পুরা রিংটা না নিয়ে তার একটা খুবই টাইনি ইনফিনিটসিমাল অ্যামাউন্ট কনসিডার করতেছি, যার ম্যাস হচ্ছে ডিএম। সো সেইটার জন্য এখানে একটা খুবই স্মল ডিভি ক্রিয়েট হবে, সেই ডিভিটা কত? মাইনাস জি টাইমস ডিএম ডিভাইডেড বাই কত হবে বলো তো? এখানে কত লিখবো? রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, কারণ এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে সেটা, পটেনশিয়ালে ওই ঝামেলাটা নাই যে আমার আবার স্কোয়ার করতে হয়, সো এটা হচ্ছে সিম্পলি এত। সো এখন আমি যদি এইটাকে বোথ সাইডে ইন্টিগ্রেশন করি, তাহলে আমি হচ্ছে পটেনশিয়ালের ফর্মুলাটা পাবো। সো ডিভিকে ইন্টিগ্রেশন করলে ভি, দ্যাট ইজ পুরা রিংটার জন্য এই জায়গার পটেনশিয়াল ভি, আর মাইনাস জি ডিভাইডেড বাই রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, পুরোটাই কনস্ট্যান্ট কারণ এইচও ফিক্সড আরও ফিক্সড। সো মাইনাস জি ডিভাইডেড বাই রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর ইন্টিগ্রেশন ডিএম হচ্ছে জাস্ট ম্যাসটা। সো এইটা হচ্ছে আমাদের একটা রিং অফ ম্যাসের জন্য এইচ হাইটে গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালের ভ্যালু। ক্লিয়ার এটা? সো ইন্টেন্সিটি বের করার চেয়ে পটেনশিয়াল বের করাটা অনেক সহজ। অ্যান্ড আমরা দেখব ইনফ্যাক্ট এই ইন্টেন্সিটি এত মানে কিছু কিছু কেসে এত টাফ হয়ে যায় বের করা, এই পটেনশিয়াল বের করাটা তখন অনেক সহজ হয়। আর এই পটেনশিয়াল থেকে এই ইন্টেন্সিটি বের করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে এই ইন্টেন্সিটি ই ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডিডি এইচ অফ ভি, মানে তুমি যদি এইটাকে ডিফারেন্সিয়েশন করো এইচের রেসপেক্টে এই পটেনশিয়ালটাকে, তখনই তুমি ই পাবা। ঠিক আছে, এটা পরে আমরা দেখবো, এটা আপাতত দরকার নাই, ওইটা আমরা পরে শিখবো। যাই হোক, সো এইখানে আমরা দুইটা ফর্মুলা পেলাম, একটা হচ্ছে ই এর আর একটা হচ্ছে ভি এর। সো এই প্রুফটা থেকে আমরা তাহলে একটা জিনিস কনক্লুড করতে পারি যে যদি একটা রিং অফ ম্যাস থাকে, ধরো এরকম একটা রিং অফ ম্যাস আছে, তাহলে তার থেকে ধরো এই রিং অফ ম্যাসটা থেকে এই ডিস্টেন্সে একটা পয়েন্টে এই ফিল্ড ইন্টেন্সিটিটা কোন দিকে হবে? এদিকে। আবার ধরো রিং অফ ম্যাসটা যদি এইভাবে থাকে, তখন এই জায়গার কোনো একটা পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি কত হবে?
বা কোন দিকে হবে, সেটা হবে এদিকে। মানে তুমি এটা যেই ওরিয়েন্টেশনে রাখবা ঠিক ওর সেন্টার বরাবর পারপেন্ডিকুলার নিচে নামবে ফিল্ড ইন্টেন্সিটিটা। আর ফিল্ড ইন্টেন্সিটি থাকা মানেই অবভিয়াসলি গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে, মানে ফিল্ড ইন্টেন্সিটি থাকলেই তো ফোর্স থাকবে। সো আমি যদি তোমাকে এরকম একটা স্মল ম্যাথ দিই যে এইখানে একটা রিং আছে, রিং অফ ম্যাস আছে যেটা হচ্ছে 3 কেজি, যার রেডিয়াস হচ্ছে 10 সেন্টিমিটার্স। তো এইটার সেন্টার থেকে 2 মিটার ডিস্টেন্সে একটা ছোট পয়েন্ট ম্যাসকে রাখলাম যেটা হচ্ছে 1 কেজি। সো বের করো এই দুইজনের মধ্যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন কত। সো তুমি কি এটাকে জি ইন্টু m1 ইন্টু m2 ডিভাইডেড বাই r স্কোয়ার এভাবে করবা? না, এটা কিন্তু ভুল, কারণ রিংয়ের জন্য তো ফর্মুলা এরকম নাই। সো আমরা এভাবে করব, দেখো, বা এটা 1 কেজি না, ধরো এটা হচ্ছে 2 কেজি। সো আমরা এটা এভাবে করব যে আমরা জানি একটা রিংয়ের সেন্টার থেকে একটা সার্টেন হাইটে বা সার্টেন ডিস্টেন্সে একটা পয়েন্টে ফিল্ড ইন্টেন্সিটিটা হচ্ছে E ইজ ইকুয়াল টু GMH ডিভাইডেড বাই রুট ওভার r স্কোয়ার প্লাস h স্কোয়ার। সো তুমি এখানে এটা বসাও ভ্যালুগুলো, GM হচ্ছে 3, h হচ্ছে 2 ডিভাইডেড বাই রুট ওভার, আচ্ছা সরি, এটা তো হোল টু দি পাওয়ার 3/2 ছিল। সো আর হচ্ছে এখানে 10 সেন্টিমিটার, দ্যাট ইজ 0.1 মিটার, 0.1 মিটার প্লাস এইচ হচ্ছে এখানে 2, সো 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এইটা হচ্ছে আমাদের ই এর ভ্যালু। অ্যান্ড আমরা জানি ই এর সাথে এই টেস্টিং ম্যাসটাকে মাল্টিপ্লাই করলেই আমি গ্র্যাভিটেশনাল ফোর্সটা পাবো। সো এটা হবে জি ইন্টু 3 ইন্টু 2, মানে ই এর ভ্যালু টাইমস এই যে 2 কেজি যেটা, সেটা এইটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুটা। তুমি যদি এইভাবে করো জি ইন্টু 3 ইন্টু 2 ডিভাইডেড বাই 2 স্কোয়ার, এটা কিন্তু রং। বোঝা গেছে এটা? সো একটা রিং অফ ম্যাসের জন্য ফিল্ড ইন্টেন্সিটি বা অ্যাট্রাকশনটা কাজ করে তার সেন্টারের দিকে। ওকে, সো আমরা রিং অফ ম্যাসেরটা যদি বুঝি, এখন আমরা তাহলে এই রিংয়েরটা ইউজ করে হলোস্ফিয়ারে আসতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, সেন্টারে ফিল্ড ইন্টেন্সিটি কত দেখো তো, একদম ঠিক সেন্টারে এই জায়গায়। ওইটা কিভাবে বের করা যায়? আমার ফর্মুলা হচ্ছে এইটা, তো আমি এই জায়গার ফিল্ড ইন্টেন্সিটিটা কিভাবে বের করব? মানে এই জায়গাটার, হ্যাঁ, এইচ হচ্ছে 0, হ্যাঁ একদম সেন্টারে এইচ এর ভ্যালু হচ্ছে 0। তো তুমি যদি এখানে এইচ এর ভ্যালু 0 বসাও, দেখবা এটা 0 হয়ে যাবে। অ্যান্ড এটা কিন্তু তোমার কমন সেন্সও সাজেস্ট করে যে একটা রিং অফ ম্যাস যদি থাকে, এরকম একটা রিং অফ ম্যাস যদি থাকে, তাহলে সেটার একদম মিড পয়েন্টে ইন্টেন্সিটিটা কিন্তু 0 হওয়ার কথা। কারণ এইখানে একটা ম্যাস ওকে এদিকে টানবে, এইখানে একটা ম্যাস ওকে এদিকে টানবে, সব দিকে একদম ইকুয়াল বেসিসে টান খাবে। সো আলটিমেটলি রেজাল্টেন্টটা কি হবে? 0। ওকে, আচ্ছা, সো রিং অফ ম্যাসেরটা আই হোপ বোঝা গেছে। তো এবার আমরা আমরা হচ্ছে একটা লাইন নিয়ে কাজ করলাম, রিং অফ ম্যাস, এটা হচ্ছে একটা 1D জিনিস। তো এখন আমরা এটাকে আপগ্রেড করব 3D-তে, দ্যাট ইজ আমরা এবার হলোস্ফিয়ার নিয়ে আসবো। সো এবার টাস্ক হচ্ছে হলোস্ফিয়ার অফ ম্যাস, দেন আমরা সলিডে যাব, তারপর আমরা ফাইনালি কনক্লুড করব যে নিউটনের ওই ল আর্থের জন্য অ্যাকচুয়ালি এভাবেই কাজ করবে। আচ্ছা, সো হলোস্ফিয়ার অফ ম্যাস। সো এখানে একটা হলোস্ফিয়ার আছে। হলোস্ফিয়ারটা তুমি, মানে আমার এইসব ড্রয়িংয়ে তুমি হলোস্ফিয়ার এভাবে বুঝবা যে এটা ট্রান্সপারেন্ট, মানে ভিতরে দেখা যায়, মানে এটা হচ্ছে জাস্ট একটা আউটার লেয়ার আছে বা একটা আউটার সারফেস আছে, বাট এছাড়া ওর ভিতরে কোনো ম্যাস নাই। ওকে, সো আমার টাস্ক হচ্ছে একটা হলোস্ফিয়ারের জন্য, মানে যেখান থেকে ওই যে শেল থিওরিটা আমরা স্টার্ট করছি, তো
একটা হলো স্ফিয়ারের জন্য আমার ইয়া বের করতে হবে, মানে ফিল্ড ইন্টেন্সিটি আর পোটেনশিয়াল বের করতে হবে। ক্লিয়ার? সো এখানে রেডটা হচ্ছে এক্স অ্যাক্সিস, গ্রিনটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর ব্লুটা হচ্ছে জেড অ্যাক্সিস, আর জিবি আর কি। আচ্ছা, তো এখন একটা হলোস্ফিয়ারের জন্য বের করা কাইন্ড অফ এরকম, দেখো যে একটা হলোস্ফিয়ার হচ্ছে অ্যাকচুয়ালি অনেকগুলা রিংয়ের কালেকশন। দেখো আমি এই হলোস্ফিয়ারটাকে এভাবে চিন্তা করতে পারি যে একদম শুরুতে হচ্ছে একটা ছোট রিং এই জায়গায়, ওটা দেখাও যাচ্ছে না, রেডিয়াস একদম 0। দেন দেখো আমি যদি সব এরকম যতগুলা রিং এটার উপর পসিবল, এই সবগুলা রিংকে নিয়ে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলেই কিন্তু আমার এই পুরো হলোস্ফিয়ারের জন্য ক্যালকুলেশন হয়ে যাবে, রাইট? আচ্ছা, এটা এইভাবে দেখাই। দেখো এই রিংটার জন্য, দেখো এই রিংটার জন্য একটা ফিল্ড ইন্টেন্সিটি কাজ করবে এরকম, মানে আমার টাস্ক হচ্ছে এই যে পুরো হলোস্ফিয়ারটা আছে, এই যে পুরো হলোস্ফিয়ারটা আছে, সেই হলোস্ফিয়ারটা থেকে মানে তার সেন্টার থেকে 5 মিটার ডিস্টেন্সে বা 5 ইউনিট ডিস্টেন্সে, মানে এই পয়েন্টে ফিল্ড ইন্টেন্সিটি কত সেটা বের করা। তো একটা হলোস্ফিয়ার হচ্ছে অ্যাকচুয়ালি অনেকগুলা রিংয়ের কালেকশন। তো আমার প্রথম রিংটা যদি এরকম হয়, দেখো এরকম খুব ছোট একটা রিং, সেইটার জন্য এই 5 পয়েন্টে একটা ফিল্ড ইন্টেন্সিটি পাবো। সেটা কোন দিকে হবে? আমরা একটু আগে দেখে আসছি রিংয়ের সেন্টারের দিকে হয়। সো এইটা হচ্ছে সেই ফিল্ড ইন্টেন্সিটি। অ্যান্ড আমি যত মানে এখানে তো অ্যাকচুয়ালি অনেকগুলো রিং পসিবল। দেখো আমি অন্যান্য রিংয়ের জন্য এটাকে দেখাই, যেমন এই আরেকটা রিং নিলাম, এই রিংটার জন্য ফিল্ড ইন্টেন্সিটিটা একটু কম, কারণ এবার ডিস্টেন্সটা বেড়ে গেছে। তারপর এই আরেকটা রিংয়ের জন্য ফিল্ড ইন্টেন্সিটিটা আরও কম, বাট সবারই একটা কমন জিনিস, দেখো সবগুলা রিংয়ের ফিল্ড ইন্টেন্সিটি একই দিকে, দেখছো? সো এই হচ্ছে সবগুলা ফিল্ড ইন্টেন্সিটি। সো আমি যদি এই রিংটার ফিল্ড ইন্টেন্সিটি, তারপর এইটার ফিল্ড ইন্টেন্সিটি, এইটা 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 সবার ফিল্ড ইন্টেন্সিটি অ্যাড করি, তাহলে কিন্তু আমি অ্যাকচুয়ালি পুরা হলোস্ফিয়ারটার জন্যই ইন্টেন্সিটিটা পাবো, রাইট? আমি এই সাইড থেকে যদি দেখি যে সবগুলা রিংয়ের আমি যদি ফিল্ড ইন্টেন্সিটিকে অ্যাড করি, মানে এই যে এই ভেক্টরগুলাকে যদি অ্যাড করি, আর এখানে আমাদের সুবিধা হচ্ছে যে সবাই অ্যাকচুয়ালি একই দিকে, রাইট? কারণ প্রত্যেকটা রিংয়েরই ওই সেন্টারের দিকে কাজ করতেছে, সো সব ভেক্টর একই দিকে। সো ওদের যদি আমি সামহাউ সবাইকে অ্যাড করে দিতে পারি সবগুলাকে, তাহলেই আমার অ্যান্সারটা চলে আসবে। বোঝা গেছে এটা? সো এখন এটা বের করা যাক। আমরা তো অলরেডি রিংয়ের অ্যান্সারটা জানি, তো ওইটা ইউজ করে এবার আমরা স্ফিয়ারেরটা বের করব। আমার মেইন কাজ হবে আমি ছোট ছোট রিং নিব, প্রত্যেকটা রিংয়ের ইন্টেন্সিটিগুলো বের করে সবাইকে ইন্টিগ্রেশন করে অ্যাড করব। ওকে, এটা হচ্ছে টাস্ক। সো এখানে আমরা, হ্যাঁ বলো, কেউ কিছু বলবা? আচ্ছা, এখন দেখো আমরা এখানে একটা স্ফিয়ার ড্র করি। এটা একটা হলো স্ফিয়ার, আর এটা একটা হলোস্ফিয়ার, আর হচ্ছে আমরা এই হলোস্ফিয়ারের উপর কি নিব? একটা রিং নিব। তো আমি এরকম একটা রিং ড্র করলাম। এ হচ্ছে একটা রিং। তো আমি একটা রিংয়ের জন্য অ্যান্সার একটু আগেই বের করছি, ফর্মুলাটাও সহজ, যে GMH ডিভাইডেড বাই r স্কোয়ার প্লাস h স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। সো ওইটা অ্যাপ্লাই করে আমি সবগুলা রিংয়ের, এখানে যত রিং পসিবল, এই একটা এরকম একটা এরকম একটা সব রিংয়ের গুলা আমরা অ্যাড করব। আচ্ছা, এখন আমাদের এখানে কিছু জিনিস আগে থেকে মেনশন করে দেওয়া উচিত, যে আমাদের এই হলোস্ফিয়ারটার ম্যাস হচ্ছে m, আর তার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল R, দ্যাট ইজ এই লেন্থটা হচ্ছে ক্যাপিটাল R, এটা হচ্ছে ক্যাপিটাল R। ওকে, আর এখন এই যে রিংটা নিছি, তো এই রিংটা আমি কিসের বেসিসে নিলাম? আমরা একটা নিজেদের মতো একটা ভ্যারিয়েবল সেট করতেছি। দেখো যে ধরো এটা হচ্ছে একটা অ্যাক্সিস, মানে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা আমাদের এক্স অ্যাক্সিস। তো আমি যেটা করব
যে এই যে রিংটা চুজ করছি এটা এভাবে চুজ করছি যে আমি এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল পজিশনে গিয়ে এটাকে চুজ করছি। সো থিটার আলাদা আলাদা ভ্যালুর জন্য আমি অ্যাকচুয়ালি আলাদা আলাদা রিং পাবো। এখানে অ্যাকচুয়ালি ওইটাই দেখাচ্ছিলাম, এই যে থিটার ভ্যালু যখন 0 আমি এইখানে রিংটা পাচ্ছি, থিটার ভ্যালু যখন একটু বড় তখন এই রিংটা, তারপর হচ্ছে যখন থিটার ভ্যালু 90 ডিগ্রি তখন এই রিংটা যে একদম এইখানে, তারপর ধরো আরও থিটার ভ্যালু বাড়াইলাম, আমি এভাবে সবগুলা রিংকে নিতে পারবো। মানে থিটার ভ্যালু হচ্ছে 0 থেকে পাই, যেমন থিটার ভ্যালু যখন 0 তখন এই রিংটা, আর থিটার ভ্যালু যখন 90 ডিগ্রি তখন এই রিংটা, থিটার ভ্যালু যখন সে 180 তখন এটা হচ্ছে এইখানে, কারণ তখন এই এই লাইনটা এইখানে চলে আসবে, সো এটা তখন অলমোস্ট 180 ডিগ্রি হয়ে যাবে। সো আমাদের টাস্ক হচ্ছে এরকম প্রত্যেকটা রিংয়ের জন্য এটার ইয়াটা বের করা। আচ্ছা, সো এখন এই যে রিংটা আমরা নিলাম সেই রিংটার রেডিয়াস হচ্ছে সাপোজ ওয়াই, এই যে রিংটা নিলাম এটা হচ্ছে ওয়াই, কারণ এটা ওয়াই অ্যাক্সিসের দিকে পড়ছে, আর এই যে ডিস্টেন্সটা এটাকে আমি নাম দিলাম এক্স। সো একটা জিনিস কিন্তু এখান থেকে ক্লিয়ার যে আর কস থিটা হচ্ছে এক্স আর আর সাইন থিটা হচ্ছে ওয়াই। অ্যান্ড আরেকটা জিনিসও ক্লিয়ার যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই হচ্ছে আর স্কোয়ার। কেউ কথা না বুঝলে বইল সাথে সাথে। তো এখন এই রিংটার জন্য আমি একটা মানে আমাদের ধরো টাস্ক হচ্ছে সেন্টার থেকে আর ডিস্টেন্সে এই এর ভ্যালু বের করা, এই হচ্ছে সেন্টার থেকে আর ডিস্টেন্স। মানে তুমি এখানে একটা একদম সলিড অ্যান্সার পাবা কেন আমাদের ওই সেন্টার থেকে ডিস্টেন্সটা নিলেই হয়ে যায়, যেটা আমরা শেল থিওরিতে দেখে আসছিলাম। আচ্ছা, সো সেন্টার থেকে আর ডিস্টেন্সে একটা পয়েন্ট পি, সেই পি পয়েন্টে আমার ফিল্ড ইন্টেন্সিটি বের করতে হবে। আচ্ছা, তো বলো তো এই রিংটার জন্য এই পিতে ফিল্ড ইন্টেন্সিটি ভেক্টরটা দেখতে কেমন হবে? এই রিংটার জন্য এই পি পয়েন্টে ফিল্ড ইন্টেন্সিটিটা কোন দিকে হবে? এটা কি এদিকে হবে নাকি এদিকে নাকি এদিকে, কোন দিকে হবে? হ্যাঁ, দ্যাট ইজ এরকম, তাই না? এরকম একটা ফিল্ড ইন্টেন্সিটি পাবো এই রিংটার জন্য। তো এখন এই রিংটা হচ্ছে আমার পুরা হলোস্ফিয়ারের খুব স্মল একটা পার্ট। তো আমার পুরা হলোস্ফিয়ারটার ম্যাস যদি ক্যাপিটাল এম না ধরো স্মল এম হয়, তাহলে এইটা কতটুক? তো এইটার ম্যাসটা আমার আগে বের করে নিতে হবে। এখন এইটার ম্যাসটা কীভাবে বের করি দেখো, যে আমরা থিটা ডিগ্রিতে যখন মানে থিটা অ্যাঙ্গেলে যখন আসছি তখন এই রিংটা পাইছি। এখন আমি যদি হালকা ডি থিটা অ্যামাউন্ট একটু সামনে আগাই, এখান থেকে হালকা ডি থিটা অ্যামাউন্ট সামনে আগাইলাম, মানে খুবই স্মল একটা অ্যাঙ্গেল, অলমোস্ট 0, তাহলে এখানে আরেকটা রিং পাবো। তো দেখানো একটু টাফ, আরেকভাবে ড্র করি দাও। তো এখানে আমি হালকা এটাকে ডি থিটা অ্যামাউন্ট যদি একটু সামনের দিকে আগাই, ডি থিটা মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডি থিটা, তো তখন এখানে আমি নতুন করে আরেকটা রিং পাবো এরকম, রাইট? অ্যান্ড এইটা এত মানে এইটা হচ্ছে, তাহলে বলা যায় এটা হচ্ছে আমার প্রথম রিংটার একটা থিকনেস, তাই না? কারণ আমার রিংটা তো একটা জাস্ট লাইন, ওইটার তো ম্যাস আমি বলতে পারবো না। এখানে তো আমার ম্যাসটা পুরা এই সারফেস এরিয়াতে ডিস্ট্রিবিউটেড, তাই না? দেখো এখানে ম্যাসটা কিন্তু সারফেস এরিয়াতে। আমি যদি এখানে জাস্ট একটা রিং ড্র করি, সেটার তো কোনো এরিয়া নাই। তো ওর একটা এরিয়া দেওয়ার জন্য ওর খুবই টাইনি একটা থিকনেস দরকার, এইটা হচ্ছে সেই টাইনি থিকনেসটা। তো সেটাই আমি কীভাবে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে আর মানে সেটা হচ্ছে ওই যে থিটা পজিশনে আমি ছিলাম, এইখান থেকে স্লাইটলি, যেমন এখন থিটা হচ্ছে 0.8, আমি 0.8 তারপর ধরো 1000টা 0 তারপর একটা 1, এরকম অ্যাঙ্গেলে আরেকটা রিং দিলাম। সো ওইটা তখন ওর জন্য একটা থিকনেসের মতো কাজ করবে। আর থিকনেস থাকলেই তখন ওর একটা এরিয়া থাকবে, আর সেই এরিয়াতে আমি কতটুক ম্যাস পড়তেছে, এই হলোস্ফিয়ারটার কতটুক ম্যাস ওই রিংয়ের সাথে লেগে আছে সেইটা বের করতে পারবো। আচ্ছা, সো
এখানে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এই যে রিংটা আছে সেই রিংটা তো অলরেডি আছেই, তার রেডিয়াস হচ্ছে ওয়াই, এটা আমরা বুঝতেছি, আর সে হচ্ছে থিটা পজিশনে আছে, মানে আমি যদি একটা পজিশন দিয়ে তাকে বলতে চাই সে হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিসের সাথে থিটা পজিশনের রিংটা। তো আমি যদি এখন ডি থিটাতে আরেকটা রিং নেই ওই থিটা পজিশনের পর, তাহলে ওইটা ওর জন্য একটা স্মল এই থিকনেসের মতো কাজ করবে। ওকে, তো এই যে ওর একটা এরিয়া হইল, দেখো এখানে ওর একটা এরিয়া ক্রিয়েট হয়েছে এই রিংটার চারপাশে। সো এই এরিয়াটা কত এটা আমি বের করতে চাই, কারণ হচ্ছে আমি তাহলে এরিয়া যদি পেয়ে যাই তারপর আমি ইউনিটারি মেথড দিয়ে বের করতে পারবো যে আমার পুরা 4πr², মানে এটার সারফেস এরিয়া 4πr², সেই 4πr² ম্যাস আছে এম, তাহলে এই এরিয়াতে কতটুক ম্যাস আছে সেটা আমি বের করতে পারবো, কারণ আমার তো এই রিংটার ম্যাস জানা দরকার। আচ্ছা, তো এইটা যদি ডি থিটা পজিশন যায় তাহলে বলো তো যে আসলে এই থিকনেসটা কতটুক, থিকনেসটার ভ্যালু কতটুক। অ্যাঙ্গেলটা ডি থিটা সেটা বুঝলাম, বাট একটা জাস্ট একটা সার্কেলের কথা চিন্তা করো, একটা সার্কেলের রেডিয়াস যদি আর হয় আর তুমি যদি থিটা পজিশন এখান থেকে আগাও তাহলে এই আর্ক লেন্থটা কত? আর থিটা, হ্যাঁ। তাহলে এইটা যদি ডি থিটা হয় তাহলে এই থিকনেসটা কত? এটা বলো, এটা যদি ডি থিটা অ্যাঙ্গেল হয়, আর ডি থিটা, হ্যাঁ এটা হচ্ছে আর ডি থিটা। সো আমাদের এই রিংয়ের থিকনেস হচ্ছে আর ডি থিটা, আর এই রিংয়ের রেডিয়াস হচ্ছে ওয়াই। সো এখন এই রিংয়ের এরিয়া কত? তো এক কাজ করি, এই রিংটাকে আমরা কেটে ফেলি। কেটে ফেললে আমি কি পাবো? এরকম একটা থিন একটা এরকম একটা লাইন পাবো যার একটা থিকনেস আছে আর ডি থিটা, আর এই লেন্থটা কত বলতে পারবা কেউ? যে আমি যদি এই রিংটাকে কেটে ফেলি তাহলে এটা লেন্থটা কত হবে? হ্যাঁ, সো এটা রেডিয়াস যদি ওয়াই হয় তাহলে সার্কামফারেন্স কত? 2πy। বোঝা গেছে? সো এইটার এরিয়া কত? এই যে এখানে যতটুকু আছে 2πy আর ডি থিটা। সো আমরা এরিয়া পেয়ে গেছি যে একটা টাইনি রিংয়ের এরিয়া কত। তো এখন আমার টোটাল ম্যাস যদি মানে 4πr², এটা তো একটা 3D স্ফিয়ার, এটার টোটাল সারফেস এরিয়া হচ্ছে 4πr²। সো 4πr² এরিয়াতে যদি এম ম্যাস থাকে তাহলে 2πy আর ডি থিটা এই এরিয়াতে কতটুক ম্যাস থাকবে? এম মাল্টিপ্লাইড উইথ 2πy আর ডি থিটা ডিভাইডেড বাই 4πr², আর এটাই হচ্ছে কি একটা টাইনি ম্যাস, কারণ আমার পুরা হলোস্ফিয়ারটা হচ্ছে এম, তাহলে ওর একটা টাইনি রিংয়ের ম্যাস হবে ডিএম, এটাই হচ্ছে সেই ডিএম। ওকে, সো এখান থেকে একটু এটা কাটা যায়, এটা পাই পাই কাটা, এখান থেকে থাকে 2r²। সো আমরা কি পাচ্ছি এখানে? ডিএম ইজ ইকুয়াল টু এম ওয়াই আর ডি থিটা, আচ্ছা সরি এখানে আরও কাটা যায়, এই আর আর এই r² আর কাটা, এখান থেকে আমরা পাচ্ছি এম ওয়াই ডি থিটা ডিভাইডেড বাই 2r, এম ওয়াই ডি থিটা ডিভাইডেড বাই 2r। ক্লিয়ার? এটা হচ্ছে ডিএম এর ভ্যালু। এবার এই যে একটা রিং হচ্ছে আমার পুরা স্ফিয়ারের খুবই টাইনি একটা পোর্শন, তাহলে এইটার জন্য মানে আমার পুরা স্ফিয়ারটার জন্য যে ফিল্ড ইন্টেন্সিটি ক্রিয়েট হইতো এটা হচ্ছে তার একটা স্মল অ্যামাউন্ট ডিই। সো সেই ডিইটা কত? আমরা ফর্মুলা শিখে আসছি একটু আগে যে একটা রিংয়ের ফর্মুলা হচ্ছে এইটা, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। সো আমি এই ফর্মুলাটা এইখানে নিয়ে আসি, বাট এবার ই এর জায়গায় আমি লিখবো হচ্ছে ডিই, কারণ এটা তো একটা রিং না, এটা হচ্ছে একটা স্ফিয়ারের একটা ছোট পোর্শন।
সো ডি ইজ ইকুয়াল টু, আর এখানে কি এম বসবে এবার? না, এখানে বসবে হচ্ছে ডিএম, কারণ রিংটার ম্যাচ তো এবার আর এম নাই, এটা হচ্ছে ডিএম। আর এইখানে কত লিখবো এইচ এর জায়গায় বলো তো? এই রিংটা থেকে এই পয়েন্টটার ডিস্টেন্স কত? এই জায়গা থেকে এই ডিস্টেন্সটা কত? আর মাইনাস এক্স। এটা হচ্ছে আর মাইনাস এক্স, কারণ দেখো সেন্টার থেকে পুরোটা হচ্ছে আর ডিস্টেন্সে, আর সেন্টার থেকে এইটুক হচ্ছে এক্স ডিস্টেন্স। আচ্ছা, দেন এই নিচের পোর্শনটা আসো, নিচেরটা হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি 3/2। আচ্ছা, এইখানে আর এর জায়গায় কত বসবে বলো তো? এই আর ছিল হচ্ছে রিং এর রেডিয়াস, তো এইখানে আর এর জায়গায় আমি কত লিখবো? ওয়াই, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার। আর এই এইচ এর জায়গায় একটু আগে ওই যে আর মাইনাস এক্স লিখলাম সেইটা, আর মাইনাস এক্স হোল স্কোয়ার। আমাদের সেট আপটা ডান, এখন জাস্ট বোথ সাইডে ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, আচ্ছা, সো এটাকে আমরা পরে পেজে নেই, এটা হিউজ ইন্টিগ্রেশন, বাট আমি একটু শর্টলি করব কারণ তোমরা যেহেতু ইন্টিগ্রেশন এখন শিখো নাই। তো আচ্ছা, সো এখানে আমাদের ডিএম এর ভ্যালুটা বসাই দেওয়া যায়। ডিএম কত ছিল? এম ওয়াই ডি থিটা বাই 2r। সো এখানে ডিএমটা এইভাবে না লিখে আমরা এইখানে এটাকে লিখি এম ওয়াই ডি থিটা ওভার 2r। আমার টাস্ক হচ্ছে এই ডি কে ইন্টিগ্রেশন করা বোথ সাইড। আমরা ইন্টিগ্রেশনটা এখন রাইট নাও এটা ডি থিটাতে আছে। আচ্ছা, এখন এক কাজ করি, এখানে দেখো অনেক ভ্যারিয়েবল চলে আসছে, এক্স একটা ভ্যারিয়েবল, ওয়াই একটা ভ্যারিয়েবল। সো এইগুলো আমরা একটু আগে লিখে আসছিলাম যে এগুলাকে চাইলে থিটা দিয়ে এক্সপ্রেস করা যায়। দেখো এক্স হচ্ছে আর কস থিটা, সো আমি যদি এখানে এক্স এর জায়গায় আর কস থিটা আর ওয়াই এর জায়গায় আর সাইন থিটা বসাই, তাহলে দেখো কি আসে, জি এম আর মাইনাস এক্স হচ্ছে ক্যাপিটাল আর কস থিটা, ওয়াই হচ্ছে আর সাইন থিটা, এটা হচ্ছে ডি থিটা, ডিভাইডেড বাই আর মাইনাস এক্স, এটা হচ্ছে আর মাইনাস ক্যাপিটাল আর কস থিটা হোল স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে আর সাইন থিটা হোল স্কোয়ার হোল টু দি 3/2, আর এটা হচ্ছে 2r। আচ্ছা, এখন ইন্টিগ্রেশনের ভিতর যেসব জিনিস উপরে নিচে দুই জায়গাতেই আছে একটু ওইগুলো কাটি, আর আর হচ্ছে কনস্ট্যান্টগুলোকে বাইরে আনি। আমরা জানি কনস্ট্যান্ট টার্ম ইন্টিগ্রেশনের ভিতরে রেখে লাভ নেই, সো এটা হচ্ছে জিএম আর হচ্ছে একটা 2, সো জিএম বাই 2 এটা বাইরে গেল, আর এখানে থাকে আর মাইনাস ক্যাপিটাল আর কস থিটা, এটা হচ্ছে সাইন থিটা ডি থিটা, ডিভাইডেড বাই এই ভিতরের টার্মটাকে ভাঙাও। সো আর মাইনাস আর কস থিটাকে ভাঙালে আসবে আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2r আর কস থিটা, প্লাস এটা হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটার আবার হোল টু দি পাওয়ার 3/2। ওকে, আচ্ছা, সো এবার জিএম ওভার 2 এটা বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন এইটা আর এটা দেখো শর্ট হয়ে আর স্কোয়ার হয়, সো আমরা এখান থেকে পাবো আর মাইনাস ক্যাপিটাল আর কস থিটা সাইন থিটা ডি থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার কস স্কোয়ার থিটা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হচ্ছে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস 2r আর কস থিটা হোল টু দি পাওয়ার 3/2। আচ্ছা, এখন এখানে ব্র্যাকেটে একটা কথা লেখো, এখানে লেখো আই উইল কাম ব্যাক হিয়ার আফটার 2 or 3 months। এখানে আবার ব্র্যাকেটে লেখো আফটার লার্নিং ইন্টিগ্রেশন। এটা খুবই সহজ একটা ইন্টিগ্রেশন, যে কেউ ইন্টিগ্রেশন পারলে এটা খুব ইজিলি করতে পারবে। তো আমি এখন ওইটা করব, বাট ওইটা আর এক্সপ্লেন করব না, কারণ এরপর আর ওইটা এক্সপ্লেন করার মতো না। বাট তুমি এই জিনিসটাই 2-3 মাস পরে যদি ইন্টিগ্রেশন ম্যাথে শেখার পর এই জিনিসটা খোলো, একদম সহজ লাগবে। ওকে, বাট এখন এটা তোমার খাতায় লিখে রাখো।
আচ্ছা, সো এরপর যা করব এটা আমি আর এক্সপ্লেন করব না, এটা এটা একটু দেখে দেখে তোলো। আচ্ছা, আমি এটা তাহলে পরের পেজে গেলাম। সো এখানে আমাদের এটা ছিল gm/2, gm/2, আর হচ্ছে এখান থেকে আমরা সাইন থিটা ডি থিটার ভ্যালু পাচ্ছি। সো আর মাইনাস আর কস থিটা হচ্ছে, আমি এখানে দেখো এ মাইনাস বি কস থিটাকে জেড স্কোয়ার ধরছি, সো কস থিটা হচ্ছে এ মাইনাস জেড স্কোয়ার বাই বি, সেটা হচ্ছে এ মাইনাস জেড স্কোয়ার বাই বি। এরকম ইন্টিগ্রেশন তুমি ম্যাথে অনেক করবা। আর সাইন থিটা ডি থিটা হচ্ছে 2z dz বাই বি, সেটা হচ্ছে 2z dz বাই বি ডিভাইডেড বাই, এটা হচ্ছে জেড কিউ, সো এটা হচ্ছে জেড কিউ। আচ্ছা, এই টু আর এই টু কাটা, এই জেড আর এখানে একটা জেড স্কোয়ার। সো আমরা এখান থেকে পাচ্ছি gm ইন্টিগ্রেশন আর মাইনাস ক্যাপিটাল আর এ মাইনাস জেড স্কোয়ার বাই বি, আর হচ্ছে এখানে এই বিটাকে আমরা ভিতরে পাঠাই দিই। এই এই আচ্ছা, এই বিটা তো কনস্ট্যান্ট, আমরা এই বিটাকে একবারে বাইরে নিয়ে আসি। বিটা যেহেতু কনস্ট্যান্ট, এটাকে আমি এখানে নিয়ে আসতে পারি, কারণ বি হচ্ছে 2r ক্যাপিটাল আর, এটা কনস্ট্যান্ট। তো এটা বাইরে আনলাম, এটা হচ্ছে ডিজেড ডিভাইডেড বাই, এটা হচ্ছে জেড স্কোয়ার। সো এবার এই ইন্টিগ্রেশনটা করব, তো তার আগে হচ্ছে এ আর বি এর ভ্যালু বসাই, হচ্ছে gm বাই বি আর মাইনাস ক্যাপিটাল আর, এ হচ্ছে আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, আর বি হচ্ছে 2r ক্যাপিটাল আর, আর এটা হচ্ছে 1/z স্কোয়ার ডিজেড। সো এখানে একটু এটা আর আর এই আর কাটা, সো আমরা এখান থেকে পাবো gm/b আর মাইনাস, এটা হচ্ছে r/2 মাইনাস আর স্কোয়ার ওভার 2r, আর হচ্ছে প্লাস জেড স্কোয়ার ওভার 2r। তো এখানে r মাইনাস r/2 কে লেখা যায় জাস্ট r/2। এবার 1/z স্কোয়ারটা যদি ভিতরে পাঠাও মাল্টিপ্লাই হিসেবে, তাহলে তুমি ইন্টিগ্রেশনটা করতে পারবা। এই জেড স্কোয়ারটাকে আমি ভিতরে পাঠাইলাম, আর তাহলে এইটা কাটা যায়। সো এবার ইন্টিগ্রেশন করবো। আচ্ছা, জেড এর লিমিট কত? আমরা জেড অ্যাজিউম করছি হচ্ছে আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস 2r ক্যাপিটাল আর কস থিটাকে, এটার রুট, এটা হচ্ছে জেড। সো লিমিটটা অ্যাটলিস্ট তোমরা বুঝতে পারবে। দেখো যে এইখানে এই যে থিটার লিমিট কত থেকে কত করলে আমরা পুরো স্ফিয়ারটাকে কাউন্টে নিতে পারবো বলো তো? থিটাকে কত থেকে কত ভ্যারি করাইলে? 0 থেকে পাই বা 0 থেকে 180। সো যখন থিটার ভ্যালু 0, তখন জেড এর ভ্যালু কত? দেখো এখানে cos 0 বসাও, তাহলে হচ্ছে 1 আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস 2r আর, ওইটার রুট হচ্ছে আর মাইনাস ক্যাপিটাল আর। আর থিটা যখন পাই, তখন জেড এর ভ্যালু এখানে cos পাই হচ্ছে -1, নেগেটিভে প্লাস, সো প্লাস হয়ে গেলে এটা হবে তখন আর প্লাস ক্যাপিটাল আর।
সো আমাদের লিমিটটা হচ্ছে এই ইন্টিগ্রেশনে আর মাইনাস আর থেকে আর প্লাস আর। আচ্ছা, এই বিটাকেও আমি এক কাজ করি, 2r ক্যাপিটাল আর লিখি। সো এখান থেকে আমরা পাবো ইন্টিগ্রেশনটা gm ডিভাইডেড বাই 2r ক্যাপিটাল আর, আর স্কোয়ার বাই 2, 1/z স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে -1/z। সো এখানে লিমিট বসাও আর প্লাস আর থেকে আর মাইনাস আর, তারপর এইখানেও একটা তোমার -1/z আসবে, সো এটা হবে প্লাস আর স্কোয়ার বাই 2r স্কোয়ার জেড। এখানে আর মাইনাস আর থেকে এখানে আর মাইনাস আর থেকে আর প্লাস আর। আচ্ছা, লিমিটটা পরে বসাই, এটা অনেক মেসড আপ অবস্থা হয়ে যাচ্ছে। সো এখানে আর স্কোয়ার বাই 2, এটা মাইনাস জেড, তারপর এটা হচ্ছে মাইনাস আর স্কোয়ার বাই 2r/z প্লাস 2r/z, আর এটা হচ্ছে জেড বাই 2r। সো এবার লিমিট বসাইতে হবে জাস্ট আর মাইনাস আর, আর এখানে হচ্ছে আর প্লাস আর। সো এবার লাস্ট স্টেপ, আমরা ভ্যালুগুলো বসাবো। তো প্রথমে আর প্লাস আর যদি বসাই, আচ্ছা এক কাজ করা যায়, দেখো এখানে সব টু গুলাকে বাইরে আনা যায়, এই টু, এই টু আর এই টু একবারে বাইরে 4 রেখে দিই। সো আর স্কোয়ার বাই জেড, এটা হচ্ছে আপার লিমিট প্রথমে বসাও, দেন লোয়ার লিমিট বসাও। এখানেও আপার লিমিট আগে, তারপর হচ্ছে লোয়ার লিমিট। আর এখানেও আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তো এখন দেখো কাটা চলে যাবে অনেক কিছু, এই আর আর এই মাইনাস আর কাটা, আর এই জায়গাতে তুমি আর স্কোয়ার কমন নিতে পারো, এই আর স্কোয়ারটা কমন নাও, এটাকে কমন নাও, তাহলে এরকম দাঁড়ায়। আর এইটাকে যদি একটু ক্যালকুলেশন করো তাহলে তোমার এখানে একটা এলসিএম আসবে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার এটা। আর এরপর এখানে বসবে একটা মাইনাস আর প্লাস আর মাইনাস আর মাইনাস আর, মানে এলসিএম করছি আর কি, যেটা ছিল ওইটাকেই আরেকবার দেখাই। এখানে হচ্ছে আমরা এটাকে এলসিএম করছি, প্রথমে ছিল -1 ডিভাইডেড বাই আর প্লাস আর মাইনাস, তারপর ছিল +1 ডিভাইডেড বাই আর মাইনাস আর। সো এটাকে ক্যালকুলেট করলে কি আসে, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এখানে একটা মাইনাস আর প্লাস আর এখানে প্লাস আর প্লাস আর। সো এই মাইনাস আর এই প্লাস আর কাটা, সো এখান থেকে 2r। সো আমরা এখানে একটা 2r পাবো উপরে। আবার এই দুইটাকেও তুমি একইভাবে করতে পারো, ক্যালকুলেট করতে পারো। আমি এটা নিচে করি যে আর স্কোয়ার বাই আর কমন নাও, 1/r প্লাস আর মাইনাস 1/r মাইনাস আর, এটা ক্যালকুলেট করি। সো এটা হচ্ছে নিচে এলসিএম আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার, এটা হচ্ছে আর মাইনাস আর প্লাস আর মাইনাস আর মাইনাস আর মাইনাস আর। সো আবারও এই দুইটা কাটা, এটা আর এটা, সো -2r থাকে। সো আমরা এখান থেকে পাবো -2r ডিভাইডেড বাই এত। সো এটা দাঁড়াবে এরকম -2r ডিভাইডেড বাই, সরি -2 ক্যাপিটাল আর প্রবাবলি, আর এটা হচ্ছে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ওকে, আর এই জায়গাতে কত আসতেছে, এটা আসতেছে হচ্ছে +2r ডিভাইডেড বাই আর, +2r ডিভাইডেড বাই আর। এবার তোমার টাস্ক হচ্ছে সবাইকে এলসিএম করা। সো gm ডিভাইডেড বাই 4r ক্যাপিটাল আর, আর তারপর হচ্ছে এটা r ইন্টু আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটা হচ্ছে এলসিএম,
সো এখান থেকে পাওয়া যাবে আর কিউব 2r, তারপর হচ্ছে -2r কিউব, আর এখানে পাওয়া যাবে একটা +2r r² -2r, কত, আচ্ছা একটু দাঁড়াও একটু এখানে ঝামেলা হয়েছে। একটু ওয়েট, এখানে একটা জায়গায় প্লাস মাইনাসে একটা ঝামেলা লাগছে, এখানে একটা প্লাস চলে আসার কথা। আচ্ছা, সো এখানে যদি সবগুলা এই আর দিয়ে এই আরগুলাকে কাটি একটা একটা, তখন আমার লাস্টে গিয়ে একটা ঝামেলা হয়েছে, এটা একটু মোছো। এখানে আমরা প্রথমেই এলসিএম করে দিই, তাহলে এটা সোজা হবে। জিএম ডিভাইডেড বাই 4r ক্যাপিটাল আর, এখানে হচ্ছে জেড আর হচ্ছে আমার জেড আর হচ্ছে এলসিএম, তো জেড আর যদি এলসিএম হয় তাহলে এখানে থাকবে -r³ প্লাস R² প্লাস ZR। এখানে এই আরটা আবার কনস্ট্যান্ট, সো আমি ওইটাকে এইখানে R² হিসেবে নিয়ে আসি। এবার যদি এই লিমিটটা বসাও তাহলে জিএম ডিভাইডেড বাই 4r² ক্যাপিটাল আর, জেড এর জায়গায় একবার হচ্ছে ক্যাপিটাল স্মল আর প্লাস আর একবার হচ্ছে স্মল আর মাইনাস আর, সো -r³ প্লাস R², এখানে জেড এর জায়গায় প্রথমবার বসবে হচ্ছে এইটা, তো তখন পাবো R² প্লাস ক্যাপিটাল আর ডিভাইডেড বাই আর প্লাস আর, আর এরপর মাইনাস আর -r³ প্লাস R² প্লাস R² মাইনাস আর, এরপর দুইটাকে এলসিএম করো। এটা তো হিউজ হচ্ছে, এত বড় হওয়ার কথা না, একটু ওয়েট, আমিও আটকে গেলাম। এটা আরো শর্ট হয়ে যাওয়ার কথা। আচ্ছা, যার মাইক অন একটু অফ করো তো। আচ্ছা, পাওয়া গেছে। এটা কাটা, তারপর এইখান থেকে ডিরেক্টলি এলসিএম করে আসি। জিএম ডিভাইডেড বাই বি, এটা হচ্ছে আর -r থেকে আর প্লাস আর, ইন্টিগ্রেশন যদি এলসিএম করো তাহলে 2r² -r² প্লাস Z², দেন এই 2rটাকেও বাইরে আনো, এটা কনস্ট্যান্ট, আর এখান থেকে হচ্ছে Z², আর এখানে 2r² -r² হচ্ছে শুধু r²। এটা অনেকটা সহজ। ওকে, সো আর মাইনাস আর, এটা হচ্ছে আর প্লাস আর ডিজেড, আর দেন জিএম ডিভাইডেড বাই 2r, বি এর ভ্যালু হচ্ছে 2r ক্যাপিটাল R² মাইনাস ক্যাপিটাল R² ডিভাইডেড বাই মাইনাস জেড প্লাস জেড, এটা হচ্ছে ইন্টিগ্রেশন।
সো জিএম ডিভাইডেড বাই 4r² ক্যাপিটাল আর, এখানে একবার আর প্লাস আর বসাও তাহলে তুমি পাবা এটা, আর একবার মাইনাস করে আর মাইনাস আর বসাও, আর এখানে একবার আর প্লাস আর বসাও, একবার আর মাইনাস আর বসাও, তাহলে তুমি পাবা 2r ক্যাপিটাল 2r এটা। সো এবার হয়ে গেছে, এটা আর এটা কাটো, তাহলে এখান থেকে থাকে আর মাইনাস আর, আর এটা আর এটা কাটো, তাহলে থাকে আর প্লাস আর। সো আমরা এখান থেকে পাচ্ছি জিএম ডিভাইডেড বাই 4r² ক্যাপিটাল আর মাইনাস আর প্লাস আর মাইনাস আর প্লাস 2r। সো এখান থেকে এই প্লাস আর মাইনাস আর কাটা, আর মাইনাস আর প্লাস আর কাটা, এখানে আছে হচ্ছে 2r, তো এই আর এই আর কাটা, আর হচ্ছে দাঁড়াও একটু, এটা হচ্ছে 2r, এটা কাটা, এখানে লাস্টে একটা 2 চলে আসতেছে আবার, এটা হচ্ছে আর জিএম বাই 2r² আসছে, এটা তো r² আসার কথা, একটু ওয়েট, এটাকে মুছি আগে, 2r আর তো এই জায়গাতেই ঝামেলা লাগছে, এখানে হচ্ছে আমি তাড়াহুড়ায় মেবি ক্যালকুলেশনে ভুল করছি, আবার দেখি। ও আচ্ছা, এটা আর প্লাস আর, সরি, হ্যাঁ এটা হচ্ছে আর প্লাস আর, এই হচ্ছে আর প্লাস আর, তাহলে হচ্ছে তোমার 2r প্লাস 2r হচ্ছে 4r, আর সেই 4r এইখানে 4r এর সাথে কাটা, লাস্টলি জিএম বাই r²। হ্যাঁ, থ্যাংক ইউ। সো আমাদের ফর্মুলাটা আবারও সেই জিএম বাই r² আসছে। ওকে, সো এইটা হচ্ছে শেল থিওরির প্রুফ যে একটা বড় শেলের জন্য সেন্টার থেকে আর ডিস্টেন্সে আমার ফর্মুলাটা জিএম বাই r² থাকে। ওকে, অ্যান্ড এটা হচ্ছে অ্যান্সার যে কেন আমি সেন্টার থেকে ডিস্টেন্সটা নিচ্ছি, মানে এটা ম্যাটার করে না যে এটা রেডিয়াস কত, আমার জাস্ট যেটা করতে হবে সেন্টার থেকে ডিস্টেন্সটা নিতে হবে। আচ্ছা, সো এটা ছিল আউটসাইডে, আর আমি যদি ইনসাইডে বের করতে চাইতাম সবই সেম, জাস্ট এইখানে একটা চেঞ্জ আসতো, দেখো লিমিটটায় একটা চেঞ্জ আসতো। আমার পয়েন্টটা যদি ভিতরে কোথাও হইতো, দেখো এই পয়েন্টটা ধরো আমি ভিতরে কোথাও বসাইলাম, এইখানে আমি ধরো ই বের করতে চাই, সো তখন আর কিন্তু ক্যাপিটাল আর এর থেকে ছোট। তো এইখানে দেখো একটা জায়গায় যখন আমি লিমিট বসাইছি, আমি বলছি যে এখানে যখন ওই যে আমি cos 0 বসাবো, তখন এটা আসে হচ্ছে √r² প্লাস ক্যাপিটাল r² মাইনাস 2r ক্যাপিটাল আর। তো এরপর এখান থেকে আমি এটাকে লিখছি, এটা হচ্ছে আর মাইনাস আর, বাট আমি কি চাইলে এইটা লিখতে পারতাম না, কারণ মাইনাসের স্কোয়ার তো দুইটার ক্ষেত্রেই সেম। তো এখন যেহেতু এই জায়গাতে আমার প্রথম কেসে স্মল আর হচ্ছে বড় ছিল, এর জন্য আমি এটাকে স্মল আর মাইনাস ক্যাপিটাল আর লিখছি, বাট পরের কেসে যখন আমি ইনসাইডে বের করতে যাব, তখন এই জায়গাটা কি বসবে, আর মাইনাস স্মল আর। সো জাস্ট এই চেঞ্জটা যদি করো, এখানে এটা হচ্ছে আর মাইনাস স্মল আর দাও, তাহলে তখন দেখবা যে এখানে কি চেঞ্জ আসে, দেখো যে আমার লোয়ার লিমিটটা যদি আর মাইনাস আর হয়, তখন এটা একটু মুছি, তখন এটা কাটলে আসবে আর মাইনাস আর, আর এটা হচ্ছে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। সো কারণ এবার লিমিটটা এরকম, তো এইটা দিয়ে এটা কাটলে আসবে হচ্ছে মাইনাস আর প্লাস আর,
আর এই যে 2r, এটা এখন আর দেখো r প্লাস r থেকে r মাইনাস r সাবট্রাক্ট করলে আমরা পাবো স্মল 2r। সো এখানে gm ডিভাইডেড বাই 4r স্কোয়ার ক্যাপিটাল r, এখানে থাকবে একটা ক্যাপিটাল r মাইনাস স্মল r মাইনাস r মাইনাস ক্যাপিটাল r প্লাস 2r, এই প্লাস 2r আর এই মাইনাস 2r কাটা, r মাইনাস r কাটা, এখানে থাকে 0। সো এই হচ্ছে প্রুফ কেন শেলের ভিতরে আমার ফিল্ড ইন্টেন্সিটিটা 0 হয়। বুঝা গেছে? সো শেল থিওরি থেকে তাহলে আমরা প্রুফ করলাম যে বাইরে বা সারফেসে হলে জাস্ট r এর ভ্যালু ক্যাপিটাল r, ওইটা সিম্পল। বাট শেল থিওরি থেকে তাহলে আমরা মানে শেল থিওরি প্রুফ করলাম যে বাইরে হচ্ছে নর্মাল ফর্মুলা, সারফেসেও হচ্ছে নর্মাল ফর্মুলা, ভিতরে গেলে ওই ইন্টিগ্রেশনের লিমিটেই দেখো এমনভাবে ওই ক্যালকুলেশনটা ক্যান্সেল আউট হয়ে যায় যে ওইটা আলটিমেটলি 0ই আসে। যেটা আমি একটু কমন সেন্স দিয়ে বুঝতে পারছিলাম যে এটাকে যদি আমি এখানে একটা কর ডাকি, তখন এই পাশের সেগমেন্টটা আর এই পাশের সেগমেন্টটা আলটিমেটলি ক্যান্সেল আউট হবে, অ্যান্ড আসলেই তাই হয়। ওকে, সো এটা ছিল হচ্ছে হলো স্ফিয়ার অফ ম্যাস। তো এই হচ্ছে শেল থিওরির প্রুফ। আর শেল থিওরি যদি আমরা বুঝি তারপর এখান থেকে সলিডেটটাও করতে পারবো, ওইটা আমরা নেক্সট ক্লাসে করবো। এখন তাহলে আমরা ম্যাথ দেখি। আর কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? এনিওয়ান? ইন্টিগ্রেশনের পার্টটা এখন বোঝাটা সম্ভব না, বাট ওইটা হচ্ছে তুমি আর 2-3 মান্থস পরেই দেখা যাবে, আর 1-2 মাস পরেই হচ্ছে তুমি ডিফারেন্সিয়েশন শিখে দেন ইন্টিগ্রেশন শিখবা, তখন এটা নিজেই করতে পারবা। আমি যেভাবে করলাম এই সব কিছু নিজেই করতে পারবা। সো এটাকে একটু আগের মতো করি। জিরোটা একটু নিজেরা লিখে নিও, বাট এটা অরিজিনালটা যেরকম ছিল ওইটাই লিখে রাখি। ওকে, সো এরকম একটা শেলের জন্য আমাদের মানে আমরা যদি সবগুলা রিংয়ের কে অ্যাড করি তাহলে আমরা পাবো যে টোটালটা হচ্ছে জাস্ট সিম্পলি জিএম বাই আর স্কোয়ারের সমানই। সো এর জন্যই আমরা যখন কোনো প্ল্যানেট বা অন্য যে কোনো কিছুর ক্ষেত্রে এই ইউজ করি, মানে সে এরকম স্ফিয়ার টাইপের অবজেক্টের ক্ষেত্রে নিউটনের ফর্মুলা ইউজ করি, তখন ওইটা সিম্পলি জিএম বাই আর স্কোয়ার দিয়ে লিখি। ক্লিয়ার? ওকে, আচ্ছা এখন হ্যাঁ একজন কোশ্চেন করবা, বলো। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওইটা দেখাইতে আর 2 মিনিট লাগবে, দেখো, কারণ হলরটা হয়ে গেলে এরপর সলিডেরটা অনেক সহজ। এটা ইন্টিগ্রেশন বলতে গেলে লাগেই না। তো এবার হচ্ছে আমরা একটা সলিডের জন্য দেখি। তো আমরা কিন্তু অলরেডি হলরটা জানি। তো একটা সলিডকে কিন্তু অনেকগুলো হলর কালেকশন হিসেবে চিন্তা করা যায়, যে এটা একটা সলিড স্ফিয়ার যার ম্যাস হচ্ছে এম আর রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। তো এইটাকে দেখো আমি অনেকগুলা হলো স্ফিয়ারের কালেকশন হিসেবে দেখাইতে পারি। এখানে যদি এটা দেখাই, এই হচ্ছে একটা সলিড স্ফিয়ার অফ ম্যাস। একটু ওয়েট। আর এটা থেকে আমরা এটাও বুঝলাম প্রত্যেকটা হলো স্ফিয়ারই কিন্তু সেন্টারের দিকে টানে। সো এটা হচ্ছে একটা সলিড স্ফিয়ার, ঠিক আছে? এটা ট্রান্সপারেন্ট না, এটা হচ্ছে ধরো আর্থ। তো এইটাকে আমি চাইলে অনেকগুলা এরকম হলো স্ফিয়ারের কালেকশন হিসেবে চিন্তা করতে পারি। দেখো, এ হচ্ছে অনেকগুলো হলো স্ফিয়ার আলাদা আলাদা রেডিয়াসের। আমি যদি প্রত্যেকটা হলো স্ফিয়ারের জন্য কাউন্ট করতে পারি তাহলে আমি পুরো সলিডেরটার জন্য পারবো। ওকে, আর সেটা তখন দেখতে এরকম হবে, মানে আমি হচ্ছে সব রেডিয়াসের যত হলো স্ফিয়ার আছে সবার জন্য কাউন্ট করব। যেমন এই হলো স্ফিয়ারটার জন্য হবে এরকম, তারপর এই হলো স্ফিয়ারটার জন্য হবে এরকম, সবাই সেন্টারের দিকে টানবে। তো এরকম সবগুলো হলো স্ফিয়ারকে যদি অ্যাড করি তাহলে আমি আলটিমেটলি টোটাল সলিডেরটা পাবো। ওকে, সো এটা খুব সহজ কেন? কারণ দেখো এইখানে আমি জাস্ট একটা হলো স্ফিয়ার চিন্তা করি, এটার ভিতরে এই হচ্ছে একটা হলো স্ফিয়ার। আমরা একটু আগে অনেক ঝামেলা করে হলো স্ফিয়ার একটা বের করে আসছি, সো এখন আমার পেইন খুব কম। কারণ এইখান থেকে যদি এখন আর ডিস্টেন্সে বের করতে বলে
তাহলে আমি সেটা এভাবে করব যে আমার এটা হচ্ছে ধরো এটার রেডিয়াস হচ্ছে এক্স, এই হলোস্ফিয়ারটার রেডিয়াস হচ্ছে এক্স। ওকে, সো এটার সারফেস এরিয়া হচ্ছে 4π x², আর আমি কি করলাম, এটা একটা স্মল থিকনেস নিলাম dx, এটা একটা স্মল থিকনেস হুইচ ইজ dx। সো এটার তাহলে 4π x² হচ্ছে ওর সারফেস এরিয়া, আর ওর একটা স্মল থিকনেস আছে dx, সেটার জন্য ওর স্মল ভলিউম হচ্ছে এত। তো এটা যেহেতু একটা সলিড স্ফিয়ার, সলিড স্ফিয়ারে পুরো ম্যাসটা থাকে হচ্ছে ভলিউমে, দ্যাট ইজ 4/3πr³ ভলিউমে আছে m, তাহলে 4π x² dx এ কত আছে, m ইন্টু 4/3 dx ডিভাইডেড বাই 4/3πr³। সো 4 আর এই 4 কাটা, পাই আর এই পাই কাটা, 3কে এই জায়গায় আনলাম। সো আমরা এখান থেকে পাই 3m/r³ x² dx। এটাই হচ্ছে একটা হলোস্ফিয়ারের ম্যাস। সো আগেরবার যেমন হলোস্ফিয়ারের ক্ষেত্রে আমরা হচ্ছে হলোস্ফিয়ারের উপর একটা রিংকে তার একটা ছোট পোর্শন চিন্তা করছিলাম, এবার হচ্ছে আমরা একটা সলিড স্ফিয়ারের ক্ষেত্রে হলোস্ফিয়ারটাকে একটা ছোট পোর্শন চিন্তা করব, আর এটা হচ্ছে সেই ছোট হলোস্ফিয়ারটার ম্যাস। তো একটু আগে দেখে আসছি হলোস্ফিয়ারের জন্য ফর্মুলা হচ্ছে gm/r²। তাহলে এই হলোস্ফিয়ারটার জন্য এইখানে কত হবে এর ভ্যালু, এটা যেহেতু একটা ছোট হলোস্ফিয়ার, তো তার জন্য এর ভ্যালু হবে ডি ইজ ইকুয়াল টু জি টাইমস ডিএম ডিভাইডেড বাই সেন্টার থেকে ডিস্টেন্সের স্কোয়ার। এইখান থেকে সেন্টারের ডিস্টেন্স কত, আর সো এত হচ্ছে একটা স্মল ডি, আর একটা হলোস্ফিয়ারের জন্য ডি। সো আমি যদি সবাইকে অ্যাড করি তাহলে আমি টোটাল ই পাবো। এখানে জি আর এই r² হচ্ছে কনস্ট্যান্ট, কারণ সবার জন্য এই সেন্টার থেকে, মানে তুমি এখানে যেই হলোস্ফিয়ারই আঁকবা সবার জন্য সেন্টার থেকে ওই ডিস্টেন্সটা আর, সো এটা কনস্ট্যান্ট। সো এটাকে বের করে আনলাম, ইন্টিগ্রেশন অফ ডিএম, ডিএম হচ্ছে এটা 3m/r³ x² dx। সো 3m/r³ ও কনস্ট্যান্ট, সো 3gm ডিভাইডেড বাই r²r³ x² dx কে ইন্টিগ্রেশন করলে আসে x³/3। x এর লিমিট কত থেকে কত বলো তো, এখানে x এর লিমিট কত থেকে কত হবে, 0 টু r। হ্যাঁ, সো এবার এই 3 আর এই 3 কাটা, আর এখানে যদি r আর 0 বসাও তুমি এখান থেকে পাবা কত, r³ ক্যাপিটাল r³, এই r³ আর এই r³ কাটা, আবারও gm/r² আসলো। সো সলিড স্ফিয়ারের জন্য বাইরে এটা gm/r²। ক্লিয়ার? আচ্ছা, আমরা গ্র্যাভিটিটা আরেকটু 5 মিনিট দেখব, কারণ যেহেতু অলমোস্ট শেষ। সলিডের হচ্ছে এবার সারফেসে কত এটা তো বুঝতেছই, ভিতরের পয়েন্টে কত ওইটাও দেখাই দিই, দেন আমাদের গ্র্যাভিটি ডিসকাশনটা শেষ হবে। আচ্ছা, সবাই একটু আরেকবার কানেক্ট হও। ওকে, সো আমরা কি কি শিখলাম দেখো। ফার্স্টে দেখলাম হচ্ছে রিং। সো রিংয়ের পর রিংটা হচ্ছে ছিল, মানে রিং ইউজ করে আমরা হচ্ছে এরপর হলোস্ফিয়ারটা বের করছি। হলোস্ফিয়ারেরটা বের করার পর আমি সলিডেরটা বের করলাম, যে সলিডের সেন্টার থেকে বাইরে কোনো একটা পয়েন্টে কত, এর ভ্যালু কত, আর সারফেসে কত হবে ওইটা বুঝতেই পারতেছো, জাস্ট আর এর ভ্যালু ক্যাপিটাল আর বসাবো। তো ওই যে আমি একটা কথা বলছিলাম যে যখন আমরা হচ্ছে সলিডের ভিতরে কোনো পয়েন্ট চিন্তা করব, সেটার ক্ষেত্রেও কি এটা 0 হবে? না, সেটার ক্ষেত্রে 0 হবে না। কেন? কারণ দেখো তুমি এখানে যদি ইন্টিগ্রেশনটাকে ওইভাবে একটু চেঞ্জ করো, আমরা এটা পরে পেজে নেই, যে সলিডের ভিতরে যদি কোনো একটা পয়েন্ট নেই তখন সেটা কীরকম হবে। সো আমার টোটালটার ম্যাস হচ্ছে m। তো আমি হচ্ছে সলিডের ভিতরে ধরো এই পয়েন্টে, এরকম একটা পয়েন্টে ই বের করতে চাচ্ছি। সো সেটা হচ্ছে সেন্টার থেকে আর ডিস্টেন্সে, আর এটা একটা সলিড স্ফিয়ার। সো আমরা কিন্তু অলরেডি হলোরটা জানি, আর হলোর থেকে একটা আইডিয়া শিখছি যে হলোস্ফিয়ারের ভিতরে কোনো পয়েন্টে ই এর ভ্যালু 0। সো এইখানে যদি আমরা একটা হলোস্ফিয়ার ড্র করি, এইটার বাইরে যত, মানে এখানে যদি একটা, মানে আমরা একটা ইমাজিনারি একটা সারফেস ড্র করি এই জায়গাতে, এইটার বাইরে প্রত্যেকটা হলোস্ফিয়ার কিন্তু
প্রত্যেকটা হলোস্ফিয়ারের জন্য এই পয়েন্টটা কিন্তু ভিতরে, তাই না? যেমন আমি যদি এইখানে একটা হলোস্ফিয়ার ড্র করি, সেটার জন্য এই পয়েন্টটা হচ্ছে ইনসাইড একটা পয়েন্ট, আর তারপর এইখানে যদি আরেকটা হলোস্ফিয়ার ড্র করি, সেটার জন্য এই পয়েন্টটা হচ্ছে ইনসাইড একটা পয়েন্ট। ওকে, সো ওইগুলোর জন্য তো অ্যান্সারটা 0 আসবে, সো এটা আমার ক্যালকুলেট করার দরকার নেই। আমি যেটা করব, জাস্ট এইখান থেকে যতগুলো হলোস্ফিয়ার আছে এই 0 থেকে স্মল আর এর মধ্যে, সেই কয়টা সবারটা অ্যাড করব। তো আমি অলরেডি জানি যে একটা হলোস্ফিয়ারের ম্যাস কত, সেটা একটু আগে বের করে আসছিলাম। এটা হচ্ছে 3m/r³ x² dx। তো একটা হলোস্ফিয়ারের স্মল ম্যাস হচ্ছে 3m/r³ x² dx। আর সেটার জন্য এই সেন্টার থেকে আর ডিস্টেন্সে কোনো একটা পয়েন্টে ই এর ভ্যালু হবে ডিই ইজ ইকুয়াল টু GDM ডিভাইডেড বাই r², কারণ সেন্টার থেকে ডিস্টেন্স। বাট এবার আমি যখন লিমিটটা বসাবো, এবার লিমিটটা কত থেকে কত হবে বলো তো? আগের বার ছিল এটা 0 থেকে x এর লিমিটটা ছিল 0 থেকে r, বাট এবার কত হবে? 0 থেকে স্মলার। গুড। সো জি বাইরে আনলাম, আর r² বাইরে আনলাম, ইন্টিগ্রেশন ডিএম কি ইন্টিগ্রেশন করলে আসবে, মানে ডিএম হচ্ছে এইটা, দ্যাট ইজ 3m ডিভাইডেড বাই r³ x² dx, 0 থেকে r। সো এই সবগুলা কনস্ট্যান্টকে বাইরে আনো, 3gm ডিভাইডেড বাই r² r³ x² dx কে ইন্টিগ্রেশন করলে x³/3, সো 1/3, আর দেন স্মল আর 0 বসাইলে তুমি পাবা r³। এবার দেখো একটা অন্যরকম ফর্মুলা আসছে, 3 আর 3 কাটা, ar² আর ar³ কাটা, সো এখান থেকে আসছে gmr ডিভাইডেড বাই r³। এই ফর্মুলাটা মুখস্থ রাখবা, এটা আসে যে সলিডের ভিতরে কোনো একটা পয়েন্টে ই এর ভ্যালু কত, মানে সেন্টার থেকে আর ডিস্টেন্স। ক্লিয়ার? আচ্ছা, সো এই যে যা যা করলাম, এই সবগুলাই আমরা করছি হচ্ছে ফিল্ড ইন্টেন্সিটির জন্য। আমি চাইলে সবগুলোকেই পটেনশিয়ালের জন্য করতে পারতাম, তাই না? যেমন এইখানে আমরা যেমন ডি দিয়ে স্টার্ট করছিলাম, আমরা যদি পটেনশিয়াল ডিভির জন্য স্টার্ট করতাম, তো একটা রিংয়ের জন্য পটেনশিয়াল কত আসছিল? -gm/, এত। সো সেটা যদি এই জায়গাতে অ্যাপ্লাই করো, এখানে ওইটা হবে -gdm ডিভাইডেড বাই √r-x² প্লাস y²। এইটাকে যদি বোথ সাইডে আবার ওই আগের মতো ইন্টিগ্রেশন করো, তাহলে তুমি ইয়া পাবা, মানে এখানে নিট ভি এর ভ্যালুটা পাবা। অ্যান্ড তুমি দেখবা এখানে ভি এর ভ্যালুটা নর্মাল -gm/r আসতেছে। এটাকে যদি তুমি ফার্দার ইন্টিগ্রেশন করো, তাহলে ভি ইজ ইকুয়াল টু -gm/r আসবে। বাট একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এটা হচ্ছে ভোল্টেজের ফর্মুলা নর্মাল, সারফেসে ভি এর ভ্যালু হবে তাহলে -gm/R। আচ্ছা, এখন ভিতরে ই এর ভ্যালু কত আসছিল বলো তো? হলোস্ফিয়ারের একটা হলোস্ফিয়ারের ভিতরে ই এর ভ্যালু কত আসছিল? 0। তো এইখানে ভি এর ভ্যালু কত হবে বলতে পারবা? ভিতরে যদি ই 0 হয়, তাহলে এখানে ভি কত? আচ্ছা, এটা একটু বলাটা টাফ। এটা অ্যাকচুয়ালি হচ্ছে এই যে সারফেসে যত, সেটাই ইন্টিগ্রেশন করে এটা বের করা যায়, বাট এটা বোঝার আর একটা সহজ উপায় আছে, আমি বলি সেটা। যে আমরা পটেনশিয়ালের ডেফিনেশন কি বলছিলাম, যে যে কোনো একটা পয়েন্ট থেকে ইনফিনিটিতে একটা 1 কেজি ম্যাসকে নিয়ে যেতে হবে, তাই না? সো ভিতরে যদি ই এর ভ্যালু 0 হয়, ধরো এটা হচ্ছে ভিতরে ই এর ভ্যালু হচ্ছে 0, তাহলে ভিতরের একটা পয়েন্ট থেকে যদি 1 কেজির একটা ম্যাসকে ইনফিনিটিতে নিয়ে যাও, ভিতরে তো ই এর ভ্যালু 0, দ্যাট ইজ ফোর্সও 0, আর ফোর্স 0 হলে এখানে ওয়ার্কের ভ্যালুটাও কি 0। সো তোমার ওয়ার্কটা করতে হবে কোথা থেকে? এই যে এইখান থেকে এইখানে আসতে 0 ওয়ার্ক, দেন এইখান থেকে ইনফিনিটিতে যেতে যতটুক ওয়ার্ক। সো এটা হচ্ছে সারফেসের পটেনশিয়ালটার সমান। সো আমি একটু এই জিনিসগুলা সামারি করে এখানে লিখে দিই। আর এটা বোঝার একটা সহজ উপায় আছে, আমাদের কলেজে যেভাবে বুঝাইছিল স্যার, সেটা হচ্ছে যে একটা হলোস্ফিয়ার, এরকম ধরো একটা হলোস্ফিয়ার হলো, সো হলোস্ফিয়ারের জন্য 3টা কেস, একটা হচ্ছে বাইরে,
একটা হচ্ছে সারফেসে আর একটা হচ্ছে ভিতরে। সো আর যখন গ্রেটার দেন ক্যাপিটাল আর, মানে এই আর এর ভ্যালু যখন এই সারফেসের মানে রেডিয়াসের থেকেও বড়, তখন ই এর ফর্মুলাও নর্মাল আর ভি এর ফর্মুলাও নর্মাল। তুমি এই ফর্মুলাগুলো মনে রাখলেই হবে। তারপর হচ্ছে আর এর ভ্যালু যদি ক্যাপিটাল আর এর সমান হয়, দ্যাট ইজ সারফেসের সমান হয়, তখন ই হচ্ছে জিএম বাই ক্যাপিটাল আর স্কোয়ার, আর ভি ইজ ইকুয়াল টু মাইনাস জিএম ডিভাইডেড বাই আর। আর আর যদি লেস দ্যান আর হয়, দ্যাট ইজ তুমি যদি ভিতরে কোনো একটা পয়েন্টে থাকো, তখন ই এর ভ্যালু 0 আর ভি এর ভ্যালু হচ্ছে এই সারফেসের সমান। সো জিনিসটা এরকম যে এটা ধরো তোমার কলেজ, ওকে, ধরো এটা হচ্ছে নটরডেম কলেজ। তো ধরো তুমি মানে আমরা পটেনশিয়ালের ডেফিনেশন দিই এভাবে যে একটা পয়েন্ট থেকে ইনফিনিটিতে নিয়ে যেতে যতটুকু ওয়ার্ক করা লাগে। সো উল্টাটাও অ্যাকচুয়ালি ট্রু, যে তুমি যদি বলো ইনফিনিটি থেকে এই পর্যন্ত আসতে কত ওয়ার্ক, যদিও এই ওয়ার্কটা গ্র্যাভিটি করবে না, এটা করবে এজেন্ট, তো আইডিয়াটা সেম, কারণ দুই ক্ষেত্রেই ওয়ার্কের অ্যামাউন্টটা সেম হবে। তো ব্যাপারটা এরকম যে তুমি ধরো মানে এই হচ্ছে ধরো এনডিসির বাইরে থেকে আমি রিক্সায় উঠলাম, আমি বললাম যে আমি হচ্ছে কলেজে যাব, এনডিসিতে যাব। তো ও এই পর্যন্ত আসতে যত ভাড়া নিবে, আমি যদি ধরো একদিন খুব বৃষ্টি হচ্ছে, তখন বললাম যে আমাকে একটু ভিতরে কলেজের একদম ইয়া পর্যন্ত দিয়ে আসো, এখানে হ্যারিংটন ভবন পর্যন্ত দিয়ে আসো, তখন ও কিন্তু বেশি ভাড়া চাওয়ার কথা না। মানে ও যদি ভালো মানুষ হয়, তাহলে ও হচ্ছে ওই গেট পর্যন্ত যতটুক ভাড়া রাখার কথা, ভিতরেও অ্যাকচুয়ালি ততটুক ভাড়াই রাখার কথা। সো এটাই হচ্ছে পটেনশিয়ালের আইডিয়া, যে ইনফিনিটি থেকে এই সারফেস পর্যন্ত আসবো যতটুক ওয়ার্ক, ভিতরে ঢুকলে আর ফার্দার কোনো ওয়ার্ক হবে না। মানে জিনিসটা হচ্ছে ভিতরে ওই রিক্সাওয়ালাকে যদি ভিতরেও কলেজের ভিতরেও একটু নিয়ে যাও, তখন অ্যাকচুয়ালি ও এক্সট্রা ভাড়া চার্জ করাটা ওর জন্য ঠিক না, কারণ তুমি তো বলে আসছো তুমি কলেজে যাবা, তো তুমি কি ভিতরে যাবা কিনা ওইটা তো অ্যাকচুয়ালি, মানে তুমি তো কলেজের ওইখানেই আসছো, তুমি তো আর অন্য জায়গায় যাও নাই। ওকে, সো এইভাবে এটা মনে রাখতে পারো যে ভিতরে অ্যাকচুয়ালি পটেনশিয়াল হচ্ছে সারফেসের পটেনশিয়ালের সমান। আর সলিডের জন্য যদি বলি ফাইনাল রেজাল্টগুলা, তিনটা কেস। তো সলিডের জন্য আর গ্রেটার দেন ক্যাপিটাল আর হলে ফর্মুলা সেম, নর্মাল ফর্মুলা। তারপর আর ইকুয়ালস আর হলে এটাও নর্মাল ফর্মুলা। বাট আর লেস দেন আর হইলে এইখানে দেখছি ই এর ভ্যালুটা 0 হয় না, এখানে ই এর ভ্যালুটা হয় হচ্ছে জিএমআর ডিভাইডেড বাই আর কিউব। সো ওইটা এখানে লিখবো জিএমআর ডিভাইডেড বাই আর কিউব। আর ভি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি ওই সমান হয় না, এইটা আমি পরের দিন বের করে দেখাবো, এটা আগেই লিখবো না, এটা পরের দিন লিখে দেখাবো। ওকে, এটার ভ্যালুটা এরকম আসবে, দেখাই আমি ফর্মুলাটা লিখে রাখি, নেক্সট দিন এটা খুব ইজিলি প্রুফ করতে পারবো। এটা হচ্ছে জিএম মাইনাস জি এম আর কিউব ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউব, আর ডিভাইডেড বাই এটা হচ্ছে আর, আর হচ্ছে প্লাস মাইনাস জি এম তারপর হচ্ছে 1 মাইনাস আর কিউব ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউব ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল আর। ওকে, এখানে এরকম একটা ফর্মুলা আসবে। তারপর আমরা এটা প্রুফ করে দেখব, এটা আর একটু শর্টলি লেখা যায়। এই পুরোটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এরকম একটা ফর্মুলা আসে, আমি শর্টটা লিখে দিই, মাইনাস জিএম 3 আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার, প্রবাবলি এরকম, আমার এক্স্যাক্টলি মনে নেই, এই টাইপের, বাট আমরা এটা প্রুফ করে দেখব। আর এই ফর্মুলাগুলো পরীক্ষায় আসে, এখানে যে কয়টা লিখছি প্রত্যেকটাই পরীক্ষায় আসে, স্পেশালি এই সলিডের ভিতরেরটা আর ভিতরে এই ফিল্ড ইন্টেন্সিটি আর পটেনশিয়ালেরটা, দুইটাই খুবই ইম্পর্টেন্ট। ওকে, আর এইগুলো একটু এমসিকিউতে দেয় যে একটা হলোস্ফিয়ার আছে, ভিতরে কোনো একটা পয়েন্টে ই এর ভ্যালু কত হবে, সো তখন তোমার এটা বুঝতে হবে যে এটা 0।
আর অনেক সময় পোটেনশিয়ালেরটাও দেয়। তো অনেক সময় এই স্টুডেন্টরা ভাবে যে ই যদি 0 হয় তাহলে ভিতরে ভিও 0 হওয়ার কথা, বাট তোমার এটা বুঝতে হবে যে এটা হচ্ছে ওয়ার্কের আইডিয়া। ভিতরে ই 0, দ্যাট মিনস এইখান থেকে এই পর্যন্ত আসতে 0 ওয়ার্ক, দেন বাকিটুক। তো টোটাল ওয়ার্ক হচ্ছে ওই সারফেস থেকে যাওয়ার ওয়ার্কটাই। ওকে, কার কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? সো আমরা তাহলে পরের এরপর হচ্ছে ম্যাথ দেখি।